শীতল মরুভূমি লাদাখের হাড় কাঁপানো ঠান্ডার চেয়েও যা বেশি ভয়ঙ্কর ছিল তা হল কর্নেল বিক্রম রানার বিষাক্ত অহংকার। ইউনিটের পেছনে একা দাঁড়িয়ে থাকা সাধারণ পোশাকে এক নারীকে দেখে কর্নেলের ভেতরের পশুটি জেগে ওঠে। তিনি ভাবলেন, এ তো স্রেফ এক সাধারণ নার্স। কাছে গিয়ে উদ্ধত হাড়ে তিনি বলে উঠলেন, এই যে সুন্দরী, কানে কি তালা লেগেছে? যাও, আমার জন্য এক কাপ কড়া চা বানিয়ে আনো। আর শোনো, কাজ শেষে রাতে আমার বাংলোয় এসো, একা খুব বোর হচ্ছি। কর্নেল জানতেন না, তিনি যাকে সামান্য একজন নার্স ভেবে লালসার দৃষ্টিতে দেখছেন এবং কুরুচিকর প্রস্তাব দিচ্ছেন, তিনি আসলে এই পাহাড়ের নতুন ঈশ্বরী, যার এক ইশারায় তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে কর্নেলের সাজানো সাম্রাজ্য। তৈরি হন সেই রোমহর্ষক মুহূর্তটি দেখার জন্য, যখন দাপুটে কর্নেলের সেই সাধারণ নার্স তার ফিল্ড জ্যাকেট খুলবেন এবং কাঁধের রূপালী নক্ষত্রগুলো চকমক করে উঠবে, যখন ক্ষমতার দম্ভ ধুলোয় মিশবে আর শুরু হবে এক ভয়ঙ্কর প্রতিশোধের কাহিনী। দেখুন কিভাবে একজন ছদ্মবেশী নারী কমান্ডার এক নিমেষে চুরমার করে দিলেন এক অহংকারী কর্নেলের দর্প। দুপুর 2টো বাজছিল মাত্র, কিন্তু আকাশে এমন আবছা অন্ধকার ছেয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ভারী তুষারপাত শুরু হয়ে যাবে। সেনাবাহিনীর 13তম মাউন্টেন ডিভিশন, যা ত্রিশূল ডিভিশন নামেও পরিচিত, তার মেজর জেনারেল অনন্যা সিং ধীরে ধীরে নিজের মাথা সেই দিকে ঘোরালেন যেই দিক থেকে আওয়াজটা এসেছিল। তার ফিল্ড জ্যাকেটের কলার চিবুক পর্যন্ত ঢাকা ছিল এবং একটি পুরনো গরম টুপি তার কপালে নামানো ছিল, যার ফলে তার অর্ধেক মুখ ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিল। তিনি রেজিমেন্টাল সদর দপ্তরের ভবনের পেছনে একটি নির্জন কোণায় দাঁড়িয়েছিলেন, যেখানে সৈনিকেরা ক্যান্টিনের বেঁচে যাওয়া খাবার ফেলতে বা কিছু মুহূর্ত শান্তির খোঁজে আসত। বধির নাকি, এখানে এসো। পুনরায় আসা কর্কশ আওয়াজের মালিক ছিল এক মাঝবয়সী ভুড়িওয়ালা লোক। দম্ভের সাথে হেঁটে তার দিকে এগিয়ে আসা লোকটির কাঁধে কর্নেলের র্যাঙ্ক বা পদমর্যাদা জলজল করছিল, কর্নেল বিক্রম রানা। অনন্যা এখানে আসার আগেই এই কুখ্যাত নামের ব্যাপারে শুনেছিলেন। সেই ইউনিটে একজন রাজার মতো থাকত এবং নিজের অধীনস্থদের চাকরের মতো ব্যবহার করত। অনন্যা কোনো জবাব না দিয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখগুলো লেহের শীতের চেয়েও বেশি শীতল আর গভীর ছিল। প্যারা এসএফে থাকাকালীন জীবন মৃত্যুর সন্ধিক্ষণের অভিযানগুলোতে তিনি অসংখ্য শত্রুর চোখের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা এই লোভী লোকটির চোখ তার কাছে বেশি ঘৃণ্য মনে হচ্ছিল। বিক্রম তার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া না দেওয়া এই অজানা মহিলা অফিসারকে দেখে ভ্রু কুচকাল। সে অনন্যাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। ঢিলে ঢালা ফিল্ড জ্যাকেটের কারণে তার র্যাঙ্ক দেখা যাচ্ছিল না। এই হাড় কাঁপানো ঠান্ডায় রেজিমেন্ট সদর দপ্তরের পেছনে একজন তরুণী মহিলা অফিসারকে দেখে তার সংকীর্ণ মস্তিষ্কের বাতি খুব সহজভাবে জ্বলে উঠল। নিশ্চয়ই এ সেই নতুন নার্স হবে যার আসার কথা চলছিল। তার কয়েকদিন আগে ডিভিশনাল মেডিকেল কোর থেকে এক নতুন নার্সিং অফিসারের আসার রিপোর্টের কথা মনে পড়ল। বিক্রমের ঠোঁটে এক কদর্য হাসি খেলে গেল। সে এমনিতেও একঘেয়েমিতে ভুগছিল এবং এটা তার জন্য ভালো বিনোদন ছিল। সে বড় এক কদম বাড়িয়ে অনন্যার ঠিক সামনে এসে দাঁড়াল। তার গা থেকে সিগারেটের কড়া গন্ধ আর ইনস্ট্যান্ট মশলা চায়ের এক অদ্ভুত মিষ্টি গন্ধের ঝাপটা এলো। তাহলে তুমিই সেই নতুন নার্সিং অফিসার, রিপোর্ট করার বদলে এখানে মটরশুঁটি ছড়াচ্ছ, বলে উঠল কর্নেল। বিক্রমের গলায় ক্ষমতার অহংকার ভরা ছিল। সে আশা করেছিল যে সামনের মেয়েটি ভয় পেয়ে যাবে এবং কাঁপতে কাঁপতে নিজের র্যাঙ্ক আর নাম বলবে, কিন্তু অনন্যা টসকে মস হলেন না। তিনি স্রেফ নিজের পকেটে হাত ঢুকিয়ে ভাবলেশীন মুখে তার দিকে তাকিয়ে রইলেন। কোনো সিনিয়রকে দেখলে স্যালুট করতে হয়, ডিসিপ্লিন বলতে কিছু অবশিষ্ট নেই। আজকালকার মহিলা অফিসাররা এমনই হয়। বিক্রম আঙুল উছিয়ে নিজের গলার স্বর চড়াল। পাশ দিয়ে যাওয়া কিছু সৈনিক ভয় পেয়ে তার দিকে দেখল এবং দ্রুত মাথা নিচু করে চলে গেল। মনে হচ্ছিল এই ইউনিটের সবাই জানত যে বিক্রম রানাকে চটানো মানে আত্মহত্যা করা। অনন্যা মনে মনে এক দীর্ঘশ্বাস নিলেন। তিনি আশা করেননি যে তাকে একজন নার্সিং অফিসার ভেবে নেওয়া হবে, তবে এটা তার জন্য ভালোই হলো। তিনি ডিভিশনাল কমান্ডার হিসেবে নিজের নিয়োগের আগে ইউনিটের আসল চেহারা দেখতে চেয়েছিলেন। সেই কারণেই ইচ্ছে করে কোনো সহকারী ছাড়া এবং নিজের র্যাঙ্ক লুকিয়ে একা এসেছিলেন। আর ফলাফল তার আশার চেয়েও অনেক বেশি খারাপ ছিল। মাফ করবেন, আপনি কে? অনন্যার মুখ থেকে বের হওয়া শব্দগুলো বিক্রমের কল্পনার বাইরে ছিল। একটি নিচু, শান্ত কিন্তু মেরুদণ্ডে শিহরণ জাগানো কণ্ঠস্বর। বিক্রম এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল, তারপর রাগে তার মুখ লাল হয়ে গেল। একজন জুনিয়র অফিসার, তাও আবার একটা সামান্য মেয়ের সাহস হয় কি করে যে সে তার মতো আকাশচুম্বী রেজিমেন্টাল কমান্ডারের কাছে জানতে চায় সে কে? কি? আমি কে? স্পর্ধা তো কম নয়। ওরে, তুমি আমার মুখ চেনো না? আমি বিক্রম রানা, এই রেজিমেন্টের মালিক।
বিক্রম রাগে ফুঁসতে ফুঁসতে অনন্যার কাঁধে এক ধাক্কা মারল, কিন্তু অনন্যা এক পাহাড়ের মতো নিজের জায়গায় অটল দাঁড়িয়ে রইলেন। উল্টো ধাক্কাটা বিক্রমের হাতেই লাগল। নিরেট পেশি দিয়ে গড়া তার শরীর যেমনটা দেখাচ্ছিল, আসলে তেমন ছিল না। বিক্রম নিজের আঙুলে অনুভব করা সেই কঠোরতায় এক মুহূর্তের জন্য চমকে গেল, কিন্তু রাগ তার সংশয়কে ধামাচাপা দিয়ে দিল। তুমি কি সত্যিই পাগল হয়ে গেছ? এখনই নিজের কমান্ডিং অফিসারকে ডাকো। তুমি কি মিলিটারি জেলে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছ? সে চিৎকার করে চারদিকে তাকাতে লাগল, কিন্তু বরফ ঝড়ের তীব্র শব্দে তার চিৎকারগুলো অন্তঃসার শূন্য হয়ে মিলিয়ে গেল। আবহাওয়া খুব ঠান্ডা, আপনার ভেতরে যাওয়া উচিত। অনন্যা তখনও শান্ত ছিলেন। তার আচরণ এমন ছিল না যে তিনি তাকে উপেক্ষা করছেন, বরং এমন ছিল যেন তিনি তাকে জবাব দেওয়ার যোগ্যও মনে করছেন না। এই ব্যাপারটি বিক্রমের অহংভারে আরও তীব্রভাবে আঘাত করল। তোমার নাম কি? নিজের র্যাঙ্ক আর নাম বলো, এখনই। বিক্রম চিৎকার করতে করতে এগোতেই অনন্যা নিজের মাথা সামান্য নিচু করলেন। তার গরম টুপির নিচে তার চোখে এক মুহূর্তের জন্য এক আভা খেলে গেল। এটা ছিল এক শিকারীর মতো, যে তার শিকারের ঘাড় মটকাতে প্রস্তুত। এটা সেই আভা যা প্যারা এসএফে তন্ত্রাসবাদীদের কাবু করার ঠিক আগে তার চোখে দেখা যেত। বিক্রম হঠাৎ নিজের সুর বদলে ফেলল। রাগে হাঁপাতে হাঁপাতে সে হঠাৎ এক নোংরা ভঙ্গিতে আদেশ দেওয়ার সুরে বলল, ঠিক আছে, এখন আমি তাড়াহুড়োতে আছি, তাই তোমাকে ছেড়ে দিচ্ছি। এর বদলে আমার রুমের চা নিয়ে এসো, 2 চামচ চিনি আর ক্রিম, একদম মিষ্টি। আর এসে হাঁটু গেড়ে বসে ঠিকমতো ক্ষমা চাইবে, না হলে বুঝে নিও তোমার সেনার চাকরি আজই শেষ। সে বিশ্বাস করত যে তার কথাই আইন আর সত্য। একজন নার্সিং অফিসার যার সাথে সে প্রথমবার দেখা করছে, তার সাথে কোনো ব্যক্তিগত ক্যাফের কর্মচারীগত ব্যবহার করা। অনন্যার মাথায় সংগৃহীত তথ্যগুলো দ্রুত বিন্যস্ত হচ্ছিল। সৈনিকদের ভীতু আচরণ, কমান্ডারের অহংকার আর দম্ভ, নিয়ম ও প্রক্রিয়াকে তোয়াক্কা না করা ব্যবহার, এটি কেবল একজন ব্যক্তির বিচ্যুতি নয়, বরং এটি একটি মারাত্মক টিউমার যা পুরো ইউনিটকে ধ্বংস করছিল। চা। অনন্যা ধীরে ধীরে বিড়বিড় করলেন, কি হলো? কানে শুনতে পাচ্ছ না? কালা হয়ে গেছ নাকি? জলদি যাও আর চা নিয়ে এসো। বিক্রম নিজের কবজিতে বাঁধা সোনার ঘড়িটা নেড়ে দেখালো। দুপুর 2:30 বাজছিল। দুপুরের খাবারের পর আলস্যের সময়। সে নিজের ক্ষমতা জাহির করার জন্য অস্থির ছিল। অনন্যা ধীরে ধীরে এক পা এগোলে বিক্রম ভাবল সে নিশ্চয়ই তার আদেশ পালন করতে যাচ্ছে এবং গর্বে বুক ফুলিয়ে দাঁড়ালো। কিন্তু অনন্যার নজর বিক্রমের মুখে নয়, বরং তার বুকের বাম পাশে লাগানো নেম প্লেটের ওপর ছিল, বিক্রম রানা। তিনি নিজের মনে সেই নামটি স্পষ্টভাবে গেঁথে নিলেন, যেমন কেউ নিজের ডায়েরিতে কারোর নাম লেখে, ঠান্ডা আর ভাবলেশহীন। তারপর তিনি চোখ তুলে সরাসরি বিক্রমের চোখে তাকালেন। সেই চোখে কোনো ভয় ছিল না, কোনো সম্মানও ছিল না, কেবল এক শীতল অবজ্ঞা ছিল, যেন তিনি কোনো বর্জ্য পদার্থ দেখছেন যা শুধু ছুঁড়ে ফেলে দিতে হয়। কাল দেখা হবে কর্নেল বিক্রম রানা, অনন্যার সংক্ষেপে বাক্যটি বললেন এবং ঘুরে গেলেন। কি কাল? ওরে ওরে, কোথায় যাচ্ছ? আমি চা আনতে বললাম। বিক্রম পেছন থেকে চিৎকার করতে থাকল, কিন্তু অনন্যা একবারও ফিরে তাকালেন না। তার পদক্ষেপগুলো ছিল সুসংহত আর সুশৃঙ্খল। বরফে ঢাকা প্যারেড গ্রাউন্ড পার করা তার পিঠের দৃশ্য বরফ ঝড়ের মধ্যেও এক অটল পাহাড়ের মতো দেখাচ্ছিল। বিক্রম হতভাগ হয়ে তার চলে যাওয়া দেখল, তারপর মাটিতে থুথু ফেলল। এক বেয়াদব মেয়ে, কাল দেখছি তোমাকে, কাল আমি তোমার চোখের রক্তের জল বের করে ছাড়ব। সে স্বপ্নেও ভাবেনি তার বলা কথাগুলোর পরিণাম কি হবে। কাল নতুন ডিভিশনাল কমান্ডারের নিয়োগ অনুষ্ঠান ছিল এবং সে নিজের হাতেই নিজের গলার ফাঁদ শক্তভাবে তৈরি করে নিয়েছিল। অনন্যা রেজিমেন্টের সদর দরজা দিয়ে বেরিয়ে নিজের জন্য অপেক্ষারত জিপের দিকে গেলেন। ড্রাইভার দ্রুত নেমে পেছনের দরজা খুলে দিল। ঠান্ডা লেদার সিটে বসার পরও তার মানসিক চাপ কমল না, বরং লড়াই করার এক তীব্র ইচ্ছা জেগে উঠল। জানলার বাইরে ত্রিশূল ডিভিশনের দৃশ্য জনশূন্য দেখাচ্ছিল, কিন্তু তার চোখে এই নির্জন প্রকৃতির আড়ালে কাল হতে চলা এক বিশাল রক্তাক্ত ঝড়ের সংকেত দেখা যাচ্ছিল। ম্যাম, কোথায় যেতে হবে? ড্রাইভারের সতর্ক প্রশ্নে অনন্যা নিজের গরম টুপি খুললেন। তার চুলের আড়াল থেকে দেখা যাওয়া মুখটি বরফের মতো শীতল ছিল, কিন্তু তার ঠোঁটে এক অতি সামান্য অথচ ভয়াবহ হাসি ছিল। ডিভিশন সদর দপ্তরে চলো, অনেক প্রস্তুতি নিতে হবে। তিনি জানলার বাইরে দূরে সরে যাওয়া রেজিমেন্টের ভবনের দিকে বাঁকা নজরে তাকিয়ে ধীরে ধীরে বিড়বিড় করলেন, বিক্রম রানা, মনে রাখব, সেই চা কাল তুমি খুব গরম পাবে। জিপটি বরফে ঢাকা পথ চিরে দূরে চলে গেল। লেহে দুপুর 3টের সময় ধূসর আকাশ থেকে অবশেষে বরফের কণা ঝরতে শুরু করল। এটি ছিল ত্রিশূল ডিভিশনের ওপর আসতে চলা এক বিশাল রক্তাক্ত ঝড়ের পূর্বাভাস। অনন্যার আঙুলগুলো অমনস্কে লেডার সিটে টোকা দিচ্ছিল। এটি ছিল এক শিকারীর শিকারের ওপর নিশানা সাধা আর ট্রিগার টেপার ঠিক আগের উল্টো গণনা। তার অভিধানে ক্ষমা বলে কোনো শব্দ ছিল না, বিশেষ করে সেই সব নীচ লোকেদের জন্য যারা উর্দির সম্মানকে কলঙ্কিত করে। প্যারা এসএফে থাকাকালীন তার
নাম ছিল কালী, এমন এক জেদি মানুষ যে একবার কোনো শিকারকে ধরলে তার হাড় পর্যন্ত চিবিয়ে ফেলে। কাল বিক্রম রানা যন্ত্রণাদায়কভাবে উপলব্ধি করতে চলেছিল কেন সেই কালী এক কিংবদন্তি হয়ে উঠেছিল। গাড়ির জানলার বাইরে তুষারপাত বেড়ে গেল। অনন্যা নিজের চোখ বন্ধ করে নিলেন এবং কালকের নিয়োগ অনুষ্ঠানের মঞ্চের দৃশ্যের কল্পনা করলেন। তার সামনে দাঁড়িয়ে থাকা সৈনিকেরা এবং একদম সামনের সারিতে দাঁড়িয়ে থাকা বিক্রম রানা। তার ভীত সন্ত্রস্ত মুখের কল্পনা করতেই অনন্যার বুকের গভীরে জমে থাকা গুমোট ভাবটা যেন কিছুটা হালকা হল। যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, এক নিস্তব্ধ যুদ্ধ, কিন্তু এটি যে কোনো লড়াইয়ের চেয়েও বেশি নিষ্ঠুর আর নির্মম প্রতিশোধের সময় হতে চলেছিল। লাদাখের লেতে সকাল হওয়ার মানে শুধু সূর্য ওঠা ছিল না, এটি ছিল সেই যন্ত্রণাদায়ক সময় যখন সারা রাত ধরে জমে থাকা ধরিত্রী আর্তনাদ করে জেগে উঠত। সকাল ৯টার সময় ১৩তম মাউন্টেন ডিভিশন সদর দপ্তরের বিশাল প্যারেড গ্রাউন্ডে এক টানটান নিস্তব্ধতা বিরাজ করছিল। হাড় কাঁপানো কনকনে বাতাস ইউনিটের পতাকার ওপর নির্দয়ভাবে আছড়ে পড়ছিল, কিন্তু প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকা হাজার হাজার সৈনিকের মধ্যে কোনো নড়চড় ছিল না। কেবল তাদের মুখ থেকে বের হওয়া সাদা ধোঁয়াটুকুই প্রমাণ দিচ্ছিল যে এখানে জীবিত প্রাণী বর্তমান। আজ ৫০তম ডিভিশনাল কমান্ডারের নিয়োগ অনুষ্ঠান ছিল। মঞ্চের ঠিক নিচে, যেখানে রেজিমেন্টাল কমান্ডারদের সারি ছিল, একদম সামনে দাঁড়িয়েছিল কর্নেল বিক্রম রানা। সে ঠান্ডায় নিজের কাঁধ কুঁচকে রেখেছিল এবং নিজের সহকারী অপারেশন অফিসারের সাথে নিচু স্বরে কথা বলছিল। তেরিকা, আবহাওয়াটা কত খারাপ! নতুন ডিভিশনাল কমান্ডার কোন মহাপুরুষ যে এই আবহাওয়ায় খোলা জায়গায় অনুষ্ঠান করছে? অডিটোরিয়ামটা কিসের জন্য? বিক্রম অভ্যাসবশত মাটিতে থুতু ফেনার চেষ্টা করল, কিন্তু চারপাশের নজর দেখে সেটা গিলে নিল। কাল দেখা হওয়া সেই বেয়াদব নার্সিং অফিসারের কথা ভেবে সে সারা রাত শুতে পারেনি, যার কারণে তার মাথা ধরছিল। সেই অহংকারী মেয়েটাকে আজ অনুষ্ঠান শেষ হওয়ার পর মেডিকেল কোরের কমান্ডারের কাছে নালিশ করে আমার সামনে হাঁটু গেড়ে বসাবই। সে নিজের দাঁতে দাঁত ঘষল। যেভাবে মেয়েটি কাল তার চোখে চোখ রেখে কাল দেখা হবে বলেছিল, সেই দৃশ্য তার মাথা থেকে বেরোচ্ছিল না। সে ছিল সেই লোকেদের মধ্যে একজন যারা অহংকারী মানুষকে শুরুতেই পিষে দিলে তবেই শান্তি পায়। স্যার, আপনার টাইটা একটু বাঁকা হয়ে আছে, সহকারী ধীরে ধীরে ফিসফিস করে বলল। বিক্রম বিরক্ত হয়ে হাত নাড়ল। আরে ছাড়ো তো, কে দেখছে? তাছাড়া শুনেছি নতুন ডিভিশনাল কমান্ডার একজন মহিলা। এক মহিলা কি বুঝবে? সে শুধু সদর দপ্তরের আদেশে সই করতে থাকবে আর চলে যাবে। লোকে বলে সে নাকি প্যারা SF থেকে এসেছে, কিন্তু এসব বাজে কথা। এক মহিলা আর স্পেশাল ফোর্স, অসম্ভব। তার কণ্ঠস্বরে গভীরে গেঁথে থাকা পুরুষতান্ত্রিক শ্রেষ্ঠত্ব আর অহংকার ফুটে উঠছিল। তার বুট জুতো কাদামাখা নাকি উর্দির ইস্ত্রিতে ভাঁজ পড়েছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে বিশ্বাস করত এই ইউনিটের আসল মালিক সেই। সকাল 10:50 ডিভিশনাল কমান্ডার সাহেবা আসছেন। ঘোষকের গমগমে আওয়াজ প্যারেড গ্রাউন্ডে ছড়িয়ে পড়ল। মিলিটারি ব্যান্ড এক রাজকীয় সুর বাজাতে শুরু করল এবং সব সৈনিকের নজর প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথে গিয়ে স্থির হল। একটি কালো রঙের কমান্ডারের সেডান মসৃণভাবে এসে মঞ্চের পাশে থামল। বিক্রম উদাসীনভাবে সেই দৃশ্য দেখল। ড্রাইভার নেমে পেছনের দরজা খুলল। সবার আগে এক ঝকঝকে কালো বুট বাইরে এলো। তারপর ছুরির ধারের মতো ইস্ত্রি করা উর্দির প্যান্ট এবং তার উপর এক নিখুঁত উর্দির জ্যাকেট দেখা গেল। সকাল 10টার সময় অবশেষে নতুন ডিভিশনাল কমান্ডার গাড়ি থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে মঞ্চের দিকে এগোতে লাগলেন। শীতের রোদ তার কাঁধে চিকচিক করছিল। হ্যাঁ? বিক্রমের মুখ থেকে এক অস্ফুট আওয়াজ বেরোল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। না, তার মনে হলো সে কোনো ভ্রম দেখছে। সে নিজের চোখ কোচলাল এবং পুনরায় দেখল, কিন্তু মঞ্চের সিঁড়ি বেড়ে উঠতে থাকা সেই মহিলা নিশ্চিতভাবেই সেই ছিলেন যাকে সে কাল এত খারাপভাবে অপমান করেছিল। পুরনো ফিল্ড জ্যাকেটের বদলে তিনি এক চমৎকার ফিটিং উর্দি পরেছিলেন এবং ঢিলেঢালা গরম টুপির বদলে তিনি এক স্টার প্লেট লাগানো পিক ক্যাপ পরেছিলেন, কিন্তু তার সেই শীতল চোখ আর দৃঢ় ঠোঁট একই ছিল। আর সবচেয়ে বড় কথা, তার দুই কাঁধে কর্নেলের র্যাঙ্কের চেয়েও অনেক বড় আর উজ্জ্বল দুটো করে তারা লাগানো ছিল। মেজর জেনারেল, ডিভিশনাল কমান্ডার। এটা হতে পারে না। বিক্রমের রক্ত সরে গিয়ে ফ্যাকাশে হয়ে গেল। তার পা এত কাঁপছিল যে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়ছিল। কালকের বলা তার কথাগুলো এখন খঞ্জরের মতো তার বুকে বিঁধছিল। আরে নতুন নার্সিং অফিসার, চা নিয়ে এসো। আমার রুমে এসো। 2 চিনি, 2 ক্রিম। হাঁটু গেড়ে বসে ঠিকমতো ক্ষমা চাও। স্মৃতির টুকরোগুলো এক ঝড়ের মতো উথলে উঠল। তার বুক এত জোরে ধকধক করছিল যে তার মনে হচ্ছিল পাশে দাঁড়িয়ে থাকা সহকারীও বোধহয় সেই আওয়াজ শুনতে পাচ্ছে। এটা মেনে নেওয়া তার জন্য কঠিন হয়ে পড়ছিল যে সে স্বয়ং ডিভিশনাল কমান্ডারকে যা আনতে বলেছে তার সাথে অভব্যতা করেছে এবং এমনকি তাকে হাঁটু গেড়ে বসার হুমকিও দিয়েছে। এটি কেবল শৃঙ্খলাভঙ্গ নয়, এটি সত্যিই নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো। অনন্যা সিং মঞ্চের মাঝখানে দাঁড়ালেন। সালাম গ্রহণ করার আগে তিনি ধীরে ধীরে পুরো প্যারেড গ্রাউন্ড পর্যবেক্ষণ করলেন।
হাজার হাজার সৈনিকের দিকে তাকাতে তাকাতে তার নজর মঞ্চের ঠিক নিচে প্রথম সারিতে যেখানে বিক্রম দাঁড়িয়েছিল সেখানে এসে স্থির হল। অনন্যার ঠোঁটে এক অতি সামান্য হাসি ফুটে উঠল। এটি সেই একই ভয়াবহ হাসি যা তিনি কাল রেজিমেন্টাল ভবনের পেছনে দেখিয়েছিলেন। সেই নজরের সাথে নজর মিলতেই বিক্রম এক দম বন্ধ করা ভয় অনুভব করল। তার মনে হল সে যেন এক বিশাল সাপের সামনে পড়া এক ব্যাঙ। ইউনিট সাবধান, ডিভিশনাল কমান্ডারকে স্যালুট জানাও। ত্রিশূল ডিভিশনের আকাশ ছেড়া স্লোগান লেহের প্রান্তর কাঁপিয়ে দিল। বিক্রম অবচেতনভাবে হাত তুলে স্যালুট করল, কিন্তু সেই নিজের হাতের কাঁপুনি থামাতে পারল না। ঠান্ডা ঘামের এক ধারা তার পিঠ দিয়ে বয়ে যাচ্ছিল, যার ফলে তার অন্তর্বাস ভিজে গিয়েছিল। হিমাঙ্কের 15 ডিগ্রি নিচের তাপমাত্রাও তাকে ঘামিয়ে দিতে বাধা দিতে পারল না। অনন্যা সালামের জবাব দিলেন এবং মাইকের সামনে এসে দাঁড়ালেন। তিনি নিজের তৈরি করা ভাষণের কাগজ খুললেন না, বদলে কাগজটি বন্ধ করে এক শীতল ধাতব কণ্ঠে কথা বলতে শুরু করলেন। 13তম মাউন্টেন ডিভিশনের জওয়ান আর অফিসাররা, আমি মেজর জেনারেল অনন্যা সিং। স্পিকার থেকে আসা তার আওয়াজ শুকনো কিন্তু প্রভাবশালী ছিল। আমি আজ এখানে আপনাদের মিষ্টি কথা শোনাতে আসিনি। একজন সৈনিককে সৈনিকের মতোই হতে হবে, আর একজন কমান্ডারকে কমান্ডারের মতো। কিন্তু কাল আমি আমাদের ইউনিটের যা হাল দেখলাম তা হতাশাজনক। প্যারেড গ্রাউন্ডে এক বরফ শীতল নিস্তব্ধতা নেমে এলো। সৈনিক আর অফিসার সবাই তটস্থ হয়ে উঠলেন। তারা আগে কখনো কোনো কমান্ডারকে নিয়োগ অনুষ্ঠানে এভাবে সরাসরি কথা বলতে দেখেননি। র্যাঙ্ককে যারা ক্ষমতা মনে করে, যারা নিজের অধস্থনদের দাসের মতো ব্যবহার করে, আর যারা ডিসিপ্লিন ভঙ্গ করে, এমন লোকেরা এই ইউনিটে পরজীবীর মতো বাস করছে। অনন্যার নজর আবারও বিক্রমের ওপর গিয়ে স্থির হল। বিক্রম মাথা তুলতে পারছিল না। সে চাইল মাটি ফাঁক হয়ে যাক আর সে তাতে ঢুকে পড়ুক। আমি প্যারা এসএফে সেবা করতে করতে শিখেছি যে শত্রু কেবল বাইরে থাকে না, যে ভেতর থেকে পচিয়ে দেয় সে আরও বেশি বিপজ্জনক শত্রু। আমি আজ থেকে সেই ভেতরের শত্রুকে উপড়ে ফেলার অপারেশন শুরু করব। অপারেশন, এই শব্দটি বিক্রমের কানে মৃত্যুদণ্ডের মতো শোনাল। অনন্যা এক মুহূর্তের জন্য থামলেন। সেই সামান্য নীরবতা বিক্রমের কাছে অনন্তকালের মতো মনে হল। একজন খুব সাহসী অফিসারও আছেন, যিনি প্রথম দেখাতেই নিজের সিনিয়রকে চিনতে পারেননি এবং চা আনার আদেশ দিয়ে দিয়েছিলেন। প্যারেড গ্রাউন্ডে কানাঘুষো শুরু হয়ে গেল। কি সত্যি ডিভিশনাল কমান্ডারের সাথে এমন পাগলামি কে করল? কানাঘুষো চলছিল। বিক্রমের মুখ এখন সাদা থেকে ফ্যাকাশে মাটির রঙের মতো হয়ে গিয়েছিল। তার পায়ে শক্তি অবশিষ্ট ছিল না এবং সে টলমল করতে লাগল, যা দেখে পাশে দাঁড়িয়ে থাকা অন্য রেজিমেন্টাল কমান্ডার বিস্ময়ে তার দিকে তাকাতে লাগল। আমি সেই চায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, দেখি সেটা কত মিষ্টি হয়। অনন্যা বিক্রমের দিকে তাকিয়ে নিজের কথা শেষ করলেন। নিয়োগ ভাষণ ছিল স্রেফ ওইটুকুই, সংক্ষিপ্ত, শক্তিশালী আর কারোর জন্য নরকের শুরুল ঘোষণা। অনুষ্ঠানের পর অনন্যা মঞ্চ থেকে নিচে নামলেন। অধীনস্থ কমান্ডাররা তার সাথে হাত মেলানোর জন্য লাইনে অপেক্ষা করছিলেন। বিক্রম পালিয়ে যেতে চাইছিল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। যত তার পালা সামনে আসছিল, তার বুক ততই ফেটে যাওয়ার মতো উপক্রম হচ্ছিল। অনন্যা প্রথম রেজিমেন্টাল কমান্ডারের সাথে হাত মেলালেন, তারপর দ্বিতীয় তৃতীয়কে পার করে অবশেষে বিক্রমের সামনে এসে দাঁড়ালেন। উর্দিতে তার রূপ কালকের তুলনায় অনেক বেশি প্রভাবশালী ছিল। তার বুকে লাগানো অসংখ্য মেডেল আর সম্মান এই কথার প্রমাণ ছিল যে তিনি কত রক্তাক্ত প্রান্তর পেরিয়ে এই উচ্চতায় পৌঁছেছেন। কর্নেল বিক্রম রানা, অনন্যা আগে তার নাম ধরে ডাকলেন। ত্রিশূল রেজিমেন্টের কমান্ডার কর্নেল বিক্রম রানা। বিক্রম এক ভাঙা গলায় নিজের র্যাঙ্ক আর নাম জানাল। তার গলা বুড়িভাবে কাঁপছিল। অনন্যা হাত মেলানোর জন্য হাত বাড়ালেন না, তিনি শুধু শীতল চোখে তাকে ওপর থেকে নিচে দেখতে থাকলেন। কাল তো তুমি খুব বদতমিজি করছিলে, আজ এত কাঁপছ কেন? ঠান্ডার চোটে নাকি? তিনি সামান্য ঝুঁকে বিক্রমের কানে ধীরে ধীরে ফিসফিস করে বললেন। এটি এমন এক ফিসফিসানি ছিল যা চারপাশের লোক শুনতে পাচ্ছিল না, কেবল বিক্রমের জন্য ছিল। তুমি কি এই জন্য হতাশ যে আমি একজন নার্সিং অফিসার নই? ম্যাম, আমি সত্যি জানতাম না। বিক্রম অজুহাত দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার জিভ অরষ্ট হয়ে গিয়েছিল এবং কথাগুলো ঠিকমতো বেরোচ্ছিল না। চুপ করো, অনন্যা তার কথা থামিয়ে দিলেন। অজুহাতগুলো মিলিটারি কোড বা ডিসিপ্লিনারি কমিটির সামনে শিও। এখন এক্ষুনি আমার দপ্তরে এসো এবং আসার সময় তুমি জানো কি নিয়ে আসতে হবে। চা। তিনি শীতলভাবে হাসলেন। 2 চিনি 2 ক্রিম। যদি স্বাদে সামান্যতম গড়বড় হয় তবে আমি তোমার উর্দি খুলিয়ে ওই কাঁটাতারের উপর টাঙিয়ে দেব।
অনন্যা উত্তরের অপেক্ষা না করেই ঘুরে গেলেন। তার পেছনে চলতে থাকা স্টাফ অফিসারদের পদক্ষেপের আওয়াজ দূরে মিলিয়ে গেল। একা দাঁড়িয়ে থাকা বিক্রম প্রায় মাটিতে পড়েই যাচ্ছিল। বাতাস এক শীষের মতো তার কানের পাশ দিয়ে বয়ে গেল। মনে হচ্ছিল কেউ যেন তামাশা করছে, এবার তুমি শেষ। আশপাশের অন্য রেজিমেন্টাল কমান্ডাররা ফিসফিস করতে করতে তাকে দেখছিলেন। যারা বুদ্ধিমান ছিল তারা পরিস্থিতি আঁচ করতে পেলে তার থেকে দূরত্ব বাড়াতে শুরু করে দিয়েছিল। কাল পর্যন্ত যে ইউনিটের রাজা ছিল সে এক রাতেই যেন পচা মাংসের মতো হয়ে গিয়েছিল। বিক্রম কাঁপতে থাকা হাতে নিজের কপালের ঠান্ডা ঘাম মুছল, কিন্তু মোছার পরও ঘাম থামছিল না। শেষ হয়ে গেলাম, তার মাথায় শুধু এই একটা ভাবনাই ঘুরছিল। কিন্তু সে জানত না এটি কেবল শেষ নয়, বরং অনন্যার তৈরি করা এক নির্মম নরকের শুরু মাত্র। ডিভিশনাল কমান্ডারের দপ্তরে অনন্যা নিজের পিক ক্যাপ খুলে টেবিলের ওপর রাখলেন। বিশাল দপ্তরের জানলা দিয়ে ত্রিশূল ডিভিশনের পুরো দৃশ্য দেখা যাচ্ছিল। তিনি ধীরে ধীরে নিজের চামড়ার দস্তানা খুললেন এবং টেবিলে রাখা একটি ফাইলের দিকে তাকালেন। ১৩তম মাউন্টেন ডিভিশনের অভ্যন্তরীণ দুর্নীতি ও অনাচারের অভিযোগের রিপোর্ট। এই ফাইলটি তার এক বন্ধু, যে উচ্চ সদর দপ্তরের তথ্য বিভাগে ছিল, সে গোপনে তাকে দিয়েছিল। একদম ওপরে বিক্রম রানার নাম লাল কলম দিয়ে গোল করা ছিল। খটখট দরজায় টোকা পড়ল। ভেতরে এসো। দরজা খুলল এবং একটি ট্রে নিয়ে বিক্রম ভেতরে এলো। এক বিশাল দেহের মানুষ নিজের কাঁধ কুঁচকে ভেতরে আসছিল। এই দৃশ্যটি ছিল হাস্যকর। কাঁপতে থাকা কাপ থেকে চা উপচে বাইরে পড়ছিল। নিয়ে এসেছি ম্যাম। বিক্রম এক অপরাধীর মতো মাথা নিচু করে চায়ের কাপ টেবিলের ওপর রাখল। পোড়া চায়ের মিষ্টি গন্ধ ঘরে ছড়িয়ে পড়ল। অনন্যা চেয়ারে আরাম করে বসলেন এবং নিজের পায়ের উপর পা তুলে দিলেন। তারপর তিনি নিজের চিবুক দিয়ে চায়ের দিকে ইশারা করলেন। খাও। জি ম্যাম। আমি যে চা বানিয়েছি তার স্বাদ কেমন এটা আমাকে আগে পরখ করতে হবে। কি জানি তুমি যদি এতে বিষ মিশিয়ে দাও। ম্যাম, আপনি এমন কথা কি করে বলতে পারেন? বিক্রম আতকে উঠল, কিন্তু অনন্যার মুখের কোনো ভাব পরিবর্তন হল না। আমি বললাম খাও, এটি একটি আদেশ। বিক্রম এক করুণ মুখ করে গরম চায়ের কাপ তুলল। ওটা এতটাই গরম ছিল যে তার মুখ পুড়ে যেত, কিন্তু সে ওটা থুতু দিয়ে ফেলেও দিতে পারছিল না। সে জোর করে সেই গরম তরল নিজের গলার নিচে নামালো। কেমন স্বাদ? মিষ্টি। মিষ্টি ম্যাম। হ্যাঁ, ইস, জীবন যদি সবসময় এমন মিষ্টি হতো কর্নেল বিক্রম রানা, ঠিক যেমন তোমার মিষ্টি জীবন ছিল, যা তুমি সৈনিকদের রক্ত চুষে বেঁচেছিলে। অনন্যা ফাইলটা তুলে বিক্রমের সামনে ছুঁড়ে মারলেন। এটা কি? বিক্রমের চোখ ফাইলের শিরোনাম দেখে কাঁপতে লাগল। এক মুহূর্তের জন্য তার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার মতো হলো। রেশনের টাকা আত্মসাৎ, সৈনিকদের সাথে মারধর, অবৈধ পদোন্নতির জন্য ঘুষ, তার করা সব অপকর্মের পুঙ্খানুপুঙ্খ বিবরণ সেখানে নথিভুক্ত ছিল। এটা একটা ষড়যন্ত্র ম্যাম, এটা একটা চক্রান্ত। চক্রান্ত? প্যারাএসএফে আমি সবচেয়ে ভালো কি করতাম জানো? পচে যাওয়া অংশকে কেটে বের করে দেওয়া। আমি ততক্ষণ ছুরি বের করি না যতক্ষণ না আমি পুরোপুরি নিশ্চিত হই। অনন্যা নিজের চেয়ার থেকে উঠলেন। তিনি যত এক এক কদম এগোচ্ছিলেন, বিক্রম ততই পিছিয়ে যাচ্ছিল। এখন থেকে তোমার ডিউটি সাসপেন্ড করা হলো। মিলিটারি পুলিশের তদন্তকারীরা অপেক্ষা করছেন। বাইরে যাও আর তাদের কাছে নিজের নির্দোষ হওয়ার কথা বলো। তারা শুনবে কি শুনবে না সেটা আলাদা ব্যাপার। ম্যাম, স্রেফ একবার আমাকে ক্ষমা করে দিন। আমি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করেছি। আমি নিজের বীরত্ব দিয়ে এর বদলা চুকিয়ে দেব। বিক্রম অবশেষে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। এটি সেই একই ভঙ্গি যা সে কাল অনন্যার কাছে চেয়েছিল। এটি ছিল ভীরুতার চরম সীমা। অনন্যা শীতল চোখে নিজের পায়ের কাছে পড়ে থাকা তাকে দেখলেন। বীরত্ব? একটা কুকুরও নিজের মালিককে চেনে, কিন্তু তুমি তো একটা কুকুরের চেয়েও অধম। আমার ইউনিটে কুকুরের প্রয়োজন নেই। অনন্যা টেবিলের ওপর রাখা ইন্টারকম চাপলেন। মিলিটারি পুলিশ কমান্ডার, ভেতরে এসো এবং একে নিয়ে যাও। শীঘ্রই মিলিটারি পুলিশের জওয়ানরা ভেতরে এলো এবং প্রতিবাদ করতে থাকা বিক্রমের 2 হাত ধরে ফেলল। ছাড়ো আমাকে, তোমরা জানো না আমি কে? আমি বিক্রম রানা। ম্যাম, ম্যাম! বিক্রমের চিৎকার করিডরে দূরে মিলিয়ে গেল। দরজা বন্ধ হয়ে গেল এবং পুনরায় নিস্তব্ধতা ছেয়ে গেল। অনন্যা বিক্রমের আনা ঠান্ডা হতে থাকা চায়ের কাপটি তুললেন এবং এক চুমুকও না খেয়ে সেটি সরাসরি ডাস্টবিনে ফেলে দিলেন। ঘৃণ্য। তিনি আবার জানলার কাছে গেলেন। এখনও তো তিনি স্রেফ একজনকে সামলেছেন। এই ইউনিটে এখনও সাফাই করার জন্য আবর্জনার স্তূপ জমে আছে, কিন্তু তিনি তাড়াহুড়ো করবেন না। শিকার সবে শুরু হয়েছিল। তার চোখ লেহের ধূসর আকাশের চেয়েও বেশি গভীর হয়ে গেল। নতুন লক্ষ্য কে? তিনি এমনভাবে তাকালেন যেন তিনি আগে থেকেই জানেন এবং টেবিলের উপর রাখা সংগঠন চার্টটি দেখতে লাগলেন। বিকেল 4টের সময় কর্নেল বিক্রম রানার তাৎক্ষণিক গ্রেপ্তারির খবর ত্রিশূল ডিভিশনে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। যেন শুকনো কাঠের স্তূপে আগুন লেগেছে।
গুজব একের পর এক ছড়াতে লাগল, ব্যারাকে, মেসে, এমনকি সীমান্ত চৌকিগুলোতেও। এই তথ্য যে ডিভিশনাল কমান্ডার নিজের নিয়োগের প্রথম দিনেই এসে ইউনিটের সবচেয়ে শক্তিশালী কর্নেলকে মিলিটারি পুলিশের হাতে তুলে দিয়েছেন, তা ছিল এক অভূতপূর্ব ধাক্কা। ডিভিশনাল সদর দপ্তরের দ্বিতীয় তলায় চিফ অফ স্টাফের দপ্তরে জানলার বাইরে পড়তে থাকা তুষার কণা দেখতে দেখতে এক ব্যক্তির পিঠের পিছনে এক ভারী নিস্তব্ধতা বিরাজ করছিল। কর্নেল অর্জুন মেহরা, ডিভিশনের প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত চিফ অফ স্টাফ এবং বিক্রম রানার সাথে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এনডিএ এর দিনগুলো থেকে এক মজবুত সম্পর্কে আবদ্ধ ছিল। সে বিক্রমের মতো মূর্খভাবে নিজের ক্ষমতার আস্ফালন করত না। সে ছিল এক সাপের মতো শীতল, হিসেবি এবং নিজের হাত নোংরা না করে কাজ করা এক বুদ্ধিমান ব্যক্তি। স্যার, পরিস্থিতি গুরুতর মনে হচ্ছে। মেজর জেনারেল অনন্যা সিং কোনো সামান্য ব্যক্তিত্ব নন। আমি আশা করিনি যে তিনি বিক্রমকে এত সহজে কেটে বাদ দেবেন। সোফায় বসে অস্বস্তিতে নিজের পা নাড়াতে নাড়াতে লজিস্টিক্স চিফ বললেন। তার কপালে ঘামের ফোঁটা ছিল। যদি বিক্রম অ্যাকশন হিরো হতো, তবে লজিস্টিক্স চিফ ছিল তাদের টাকার কোষাধ্যক্ষ। অর্জুন মেহরা ধীরে ধীরে ঘুরল। তার চশমার আড়াল থেকে তার চোখ এক সরীসৃপের মতো শীতল ছিল। বিক্রম মূর্খ ছিল। আমি তাকে কতবার বলেছিলাম সামলে থাকতে, কিন্তু তার চোখের সামনে সে কিছু দেখতে পেত না। সেই কারণেই সে ডিভিশনাল কমান্ডারকেও চিনতে পারল না এবং লাফালাফি করল। সে নিজের কবর নিজেই খুঁড়েছে। কিন্তু আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। পরবর্তী লক্ষ্য আমরাই। লজিস্টিক্স লাইন, পার্সোনাল লাইন সবই তদন্ত হবে। লোকে বলে সে নাকি প্যারা এসএফ থেকে এসেছে। তার তথ্যের লেভেল কোনো রসিকতা নয়। পার্সোনাল চিফ কথা এগিয়ে নিয়ে গেলেন। ঘরে সিগারেটের ঘন ধোঁয়া ভরা ছিল। অস্বস্তি নামক বিষাক্ত গ্যাস তাদের ফুসফুসের গভীরে প্রবেশ করছিল। উত্তেজিত হয়েও না। অনন্যা সিং এইমাত্র বাইরে থেকে এসেছেন। তিনি এখনও জানেন না যে এই ইউনিটের শিকড় কত গভীর আর মজবুত। বিক্রমকে সরিয়ে তিনি জয়ের নেশায় চূর হয়ে থাকবেন। এটাই তার দুর্বলতা। অর্জুন মেহরা টেবিলের উপর রাখা ডিভিশনাল অর্গানাইজেশন চার্টে নিজের আঙুল দিয়ে টোকা দিলেন। আমরা প্রক্রিয়া আর নিয়ম দিয়ে লড়ব। যদি তিনি তলোয়ার চালান, তবে আমরা তুলোর আঁশ দিয়ে সেই তলোয়ারকে থামাব। যতই ধারালো তলোয়ার হোক না কেন, ভেজা তুলো কাটা কঠিন হয়। তখনই চিফ অফ স্টাফের দপ্তরে ফোনের ঘণ্টি জোরে বেজে উঠল। অর্জুন রিসিভার তুলল। চিফ অফ স্টাফ বলছি। রিসিভারের অন্য প্রান্ত থেকে সেক্রেটারির ঘাবড়ানো কণ্ঠস্বর এলো। ম্যাম, এখনই লজিস্টিক্স চিফ আর আপনাকে ডেকেছেন। এখনই তার দপ্তরে আসতে বলেছেন। অর্জুনের ভ্রূণ টাঙ্গান হল। ঠিক আছে। ফোন রেখে অর্জুন লজিস্টিক্স চিফকে দেখলেন এবং এক কদর্য হাসি দিলেন। মনে হচ্ছে সিংহী নিজের দাঁত দেখাচ্ছে। চলো গিয়ে দেখি তার দাঁত কত ধারালো। বিকেল 4:30। ডিভিশনাল কমান্ডারের দপ্তর। বাতাস বরফের মতো শীতল ছিল। হিটিং চলছিল, কিন্তু মনে হচ্ছিল অনন্যা থেকে বেরোবা শক্তি ঘরের তাপমাত্রা 10 ডিগ্রি কমিয়ে দিয়েছে। টেবিলের ওপর তার নিজের যাচাই করা লজিস্টিক্স সংক্রান্ত ফাইলের স্তূপ রাখা ছিল। অর্জুন মেহরা আর লজিস্টিক্স চিফ স্যালিউট করলেন। জয় হিন্দ। আপনি ডেকেছেন ম্যাম? অনন্যা ফাইল থেকে নজর না সরিয়ে হাত দিয়ে সোফার দিকে ইশারা করলেন। যখন দুজনে বসলেন, তখন অনন্যা কলম নিচে রাখলেন এবং তাদের দিকে তাকাতে লাগলেন। লজিস্টিক্স চিফ, গত শীতে আমাদের ডিভিশনের পাওয়া হিটিং অয়েলের সাপ্লাইয়ের রেকর্ড দেখলাম। খুব ইন্টারেস্টিং। লজিস্টিক্স চিফ এক ঢোক গিললেন। যার ভয় ছিল সেটাই হলো। রেকর্ড অনুযায়ী সব অধীনস্থ ইউনিটকে 100% কোটা দেওয়া হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল যে একদম সামনের গোপিস সীমান্ত চৌকির হিটিং অয়েলের খরচের রিপোর্ট সাধারণের চেয়ে 70% কম। তেল পুরো পাঠানো হলো, কিন্তু সৈনিকেরা ঠান্ডায় রইল। বাকি 30% তেল কোথায় হাওয়া হয়ে গেল? অনন্যার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু এক সুইয়ের মতো নিখুঁত ছিল। লজিস্টিক্স চিফ আগে থেকে তৈরি করা অজুহাত পেশ করলেন। ম্যাম, লেহের শীত এতই কঠোর হয় যে স্টোরেজের সময় প্রাকৃতিকভাবেই অনেক তেল বাষ্পীভূত হয়ে যায়, আর পুরনো তেলের ট্যাঙ্ক থেকে লিক হওয়াও সাধারণ ব্যাপার। আর ট্রান্সপোর্টের সময় বরফ ঢাকা রাস্তায় পিছলে যাওয়ায় প্রাকৃতিক ইভ্যাপোরেশন। অনন্যা হেসে উঠলেন। তেল কি কোনো অ্যালকোহল? ড্রামে রাখা তেল শীতে 30% পর্যন্ত প্রাকৃতিকভাবে বাষ্প হয়ে যাবে? তুমি কি আমাকে... না, এই ভারতীয় সেনাকে বোকা ভাবছ? না না ম্যাম, আমার মানে এটা ছিল না। চিফ অফ স্টাফ। অনন্যার নজর অর্জুন মেহরার উপর গেল। অর্জুন কোনো ঘাবড়ানো ছাড়াই তার মোকাবিলা করল। জি ম্যাম, তুমি ডিভিশনের প্রশাসন সামলাও। আমি বিশ্বাস করতে পারছি না যে এই ধরনের আজে বাজে রিপোর্ট তোমার টেবিল থেকে পাস হয়ে গেল। তুমিও কি জাদুকরী বাষ্পীভবনের ঘটনায় বিশ্বাস করো?
অর্জুন নিজের চশমা ঠিক করতে করতে শান্তভাবে জবাব দিল, ম্যাম, বাস্তব পরিস্থিতি প্রায়ই কাগজের চেয়ে আলাদা হয়। লজিস্টিক্স চিফ হয়তো ব্যবহারিক অসুবিধাগুলো বোঝানোর চেষ্টা করছিলেন। আপনার আসার খুব বেশি সময় হয়নি, সেই কারণেই আপনি সম্ভবত আমাদের ইউনিটের বিশেষ পরিস্থিতিগুলো বুঝতে পারছেন না। কিন্তু পরম্পরা। অনন্যা নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠে দাঁড়ালেন। তিনি টেবিলে এত জোরে হাত মারলেন যে চায়ের কাপ নড়ে উঠল। যখন সৈনিকেরা ঠান্ডায় কাঁপছে আর শুতে পারছে না, তখন তেল চুরি করে বিক্রি করা এই ইউনিটের পরম্পরা আর তার ওপর পর্দা দেওয়া এই ইউনিটের বিশেষত্ব। অনন্যা টেবিলের পেছন থেকে বেরিয়ে অর্জুনের ঠিক সামনে চলে এলেন। আমি প্যারা এসএফে অসংখ্য সন্ত্রাসবাদীর মোকাবিলা করেছি। তাদের কাছেও সবসময় অজুহাত থাকত, এক বড় উদ্দেশ্যের জন্য, সংগঠনের জন্য। কিন্তু আমার চোখে তারা স্রেফ অপরাধী ছিল। আর তোমরাও ঠিক তেমনই। অর্জুনের মুখে প্রথমবার উত্তেজনা দেখা গেল। এই মহিলা এমন ছিলেন যার সাথে কথা বলা যেত না, এক শুদ্ধ নীতিবাদী, যাতে আলোচনা বা আপোষের কোনো সুযোগ ছিল না, সবচেয়ে কঠিন ধরনের মানুষ। আজ সন্ধে থেকে সব ইউনিটের তেল ডিপোগুলোতে আকস্মিক পরিদর্শন করা হবে। আমি নিজে যাব। যদি কাগজে আর বাস্তব স্টকে 1 লিটারেরও পার্থক্য পাওয়া যায়, তবে দায়িত্বপ্রাপ্ত অফিসার নিজের চাকরি হারানোর জন্য তৈরি থেকো। অনন্যা আবার নিজের চেয়ারে গিয়ে বসলেন এবং হাত নাড়লেন। এখন যাও। দপ্তর থেকে বেরিয়ে লজিস্টিক্স চিফের পা কাঁপতে লাগল এবং সে দেওয়ালে সাহায্য নিল। স্যার, এখন কি হবে? যদি তেলের ডিপো তদন্ত হয় তবে আমরা শেষ হয়ে যাব। খাতায় নথিভুক্ত না করা অতিরিক্ত ট্যাঙ্ক, চুরি করা ড্রাম, আজ রাতে সব ধরা পড়ে যাবে। অর্জুন করিডোরের জানলার পাশে দাঁড়িয়ে অন্ধকার হতে থাকা আকাশের দিকে তাকাতে লাগল। তুষারপাত বাড়ছিল। আজ রাতে, সে বলল। তার চোখে এক শয়তানি আভা ফুটে উঠল। লেহের রাতগুলো বিপজ্জনক হয়, বরফও অনেক পড়ে আর রাস্তাগুলো পিছল থাকে। বিশেষ করে গোপীর দিকে যাওয়া পাহাড়ি রাস্তাগুলো, সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। জি, এর মানে কি? ডিভিশনাল কমান্ডার খুব জোশে আছেন। যদি তিনি এই খারাপ আবহাওয়ায় জোর করে পরিদর্শনে যান আর কোনো দুর্ঘটনা ঘটে যায়, তবে সেটা খুব খারাপ হবে, তাই না? লজিস্টিক্স চিফ এক দীর্ঘশ্বাস নিলেন। সে বুঝতে পেরেছিল অর্জুন কি ভাবছে। কোথাও আপনি ভয় পেও না। তাকে মারার ইচ্ছে নেই, স্রেফ একটু ভয় দেখানো। তাকে এটা জানানো যে এই ইউনিট কত বিপজ্জনক জায়গা। স্রেফ তার স্বাগত জানানোটা আরেকটু জোরালোভাবে করতে হবে। ভেহিকল মেকানিকের সাথে যোগাযোগ করো, বলো যে কমান্ডারের গাড়ির ব্রেক লাইন একটু ঢিলে ঢালা লাগছে। অর্জুন শীতলভাবে হাসল এবং নিজের দপ্তরের দিকে এগিয়ে গেল। অন্ধকার ত্রিশূল ডিভিশনকে গিলে নিচ্ছিল। সন্ধে 7টার সময় অনন্যা নিজের ফিল্ড জ্যাকেট পরলেন এবং নিজের কোয়ার্টার থেকে বেরিয়ে এলেন। তার সহযোগীরা তাকে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি নিজের জেদ ছাড়লেন না। স্রেফ একজন সহকারী সাথে যাবে, কমান্ডারের গাড়ি তৈরি করো। তার এক সহজাত অনুভূতি হচ্ছিল, যদি তিনি আজ রাতে কিছু না দেখেন তবে তাকে আফসোস করতে হবে। তার কাগজের ওপর লেখা নম্বরগুলোর নয়, বরং সৈনিকদের আসল চোখের জল দেখার প্রয়োজন ছিল। কালো জিপটি বরফ ঝড় চিরে গার্ড পোস্টের বাইরে বেরিয়ে গেল। মাউন্টেন ডিভিশনের সবচেয়ে দুর্গম আর ঠান্ডা মনে করা 22 রেজিমেন্টের 3য় ব্যাটালিয়নের গোপী চেকপোস্ট ছিল, যা অশ্রুর দেওয়াল নামে পরিচিত ছিল। ড্রাইভার ঘাবড়ে গিয়ে স্টিয়ারিং হুইল কষে ধরেছিল। ওয়াইপার দ্রুত চলছিল, কিন্তু তারা ঝরতে থাকা বরফ সামলাতে অসমর্থ ছিল। রাস্তা খুব পিছল ম্যাম, আমি ধীরে ধীরে চালাবো। হ্যাঁ, নিরাপত্তাই আগে। অনন্যা পেছনের সিট থেকে বাইরে তাকালেন। একটিও স্ট্রিট লাইট ছাড়া ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারে কত দুর্নীতি লুকিয়ে থাকবে তার আন্দাজ করাও অসম্ভব ছিল। যখন গাড়িটি এক আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় উঠতে লাগল, তখনই ড্রাইভারের ঘাবড়ানো আওয়াজ বের হলো। কি হয়েছে? ম্যাম, ব্রেক কাজ করছে না ম্যাম। জিপটি এক ঢালু মোড় নেওয়ার আগে নিজের গতি কমাতে পারল না, বরং গতি আরও বেড়ে গেল এবং সেটি পিছলে যেতে লাগল। ডান দিকে এক খাঁড়া খাদ ছিল আর বাম দিকে এক পাথুরে পাহাড়। শান্ত থাকো, ইঞ্জিন ব্রেক ব্যবহার করো, গিয়ার কমাও। অনন্যা চিৎকার করলেন, কিন্তু ড্রাইভার ঘাবড়ে গিয়েছিল। গাড়িটি বন বন করে ঘুরতে লাগল এবং খাদের দিকে থাকা গার্ড রেলের দিকে এগোতে লাগল। অর্জুন মেহরা। অনন্যার মাথায় এক ব্যক্তির মুখ খেলে গেল। এটি কোনো কাকতলীয় ঘটনা ছিল না, এটি ছিল এক স্পষ্ট সন্ত্রাসী হামলা। শক্ত করে ধরো। অনন্যা সহজাতভাবে সামনের সিটটি ধরে নিজের শরীর গুটিয়ে নিলেন। ধাম! জিপটি গার্ডরেলে ধাক্কা খেল। এক জোরালো বিস্ফোরণের মতো আওয়াজের সাথে গাড়ির কাঠামো হাওয়ায় উড়ল। গার্ডরেল ভেঙে সেটি ঢাল দিয়ে নিচে গড়িয়ে পড়ল। পৃথিবী উল্টে পাল্টে গেল। কাঁচ ভাঙার শব্দ, ধাতু দুমড়ে যাওয়ার আওয়াজে তার কান যেন ফেটে যাচ্ছিল। না জানি কতবার গড়ানোর পর গাড়িটি এক বিশাল গাছে ধাক্কা খেয়ে অবশেষে থামল। নিস্তব্ধতা। কেবল বাতাসের শোরগোল দুর্ঘটনাস্থলে প্রতিধ্বনিত হচ্ছিল। কিছুক্ষণ পর দুমড়ে যাওয়া পেছনের দরজাটি
কিচকিচ আওয়াজের সাথে জোর করে খোলা হলো। দরজা খুলল। নিজের কপাল থেকে বইতে থাকা রক্ত হাত দিয়ে মুছতে মুছতে অনন্যা টলটলে বাইরে বেরিয়ে এলেন। যদি এটি প্যারা এসএফের দিনের গুলিতে করা অসংখ্য হাই অ্যাল্টিটিউড জাম্প এবং সার্ভাইভাল ট্রেনিংয়ে মজবুত হওয়া শরীর না হতো, তাহলে এই ধাক্কাতেই তার তৎক্ষণাৎ মৃত্যু হতো। তিনি ড্রাইভারের সিটের দিকে হামাগুড়ি দিয়ে গিয়ে ড্রাইভারের অবস্থা পরীক্ষা করলেন। ভাগ্যবশত এয়ারব্যাগের কারণে সে জ্ঞান হারায়নি। তুমি ঠিক আছো? জ্ঞান হারিও না। ম্যাম, থামো, আমি সাহায্যের জন্য ডাকছি। অনন্যা নিজের পকেট থেকে ওয়্যারলেস সেট বের করলেন, কিন্তু ধাক্কায় সেটি নষ্ট হয়ে গিয়েছিল এবং শুধু খড়খড় আওয়াজ আসছিল। গভীর পাহাড়ে মোবাইল ফোনেরও কোনো সিগন্যাল ছিল না। তার চোখ নিমেষেই বদলে গেল। ফাটা ঠোঁটের ফাঁক দিয়ে বের হওয়া সাদা ধোঁয়ার সাথে রাগ ফেটে পড়ল। আমার জান নেবার সাহস করলে তোরা? এটি ছিল এক যুদ্ধ ঘোষণা। যদি তারা সীমা অতিক্রম করে থাকে, তাহলে তার কাছেও সীমায় থাকার কোনো কারণ ছিল না। তিনি নিজের ভাঙা পাঁজরের ব্যথা সহ্য করে অন্ধকারের দিকে তাকালেন। এখন থেকে আমি আর ডিভিশন কমান্ডার নই, আমি প্যারা এসএফের অনন্যা সিং হিসেবে ফিরে এসেছি। আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। লের গভীর রাতে নেকড়ের কান্নার চেয়েও শীতল তার সেই কথাগুলো বরফ ঝড়ে মিশে গেল। দুর্ঘটনাস্থল থেকে সবচেয়ে কাছের ইউনিটটি ছিল 22 রেজিমেন্টের এক স্বতন্ত্র তল্লাশি কোম্পানির চৌকি। অনন্যা অচেতন ড্রাইভারকে গাড়ির ভেতরে সুরক্ষিতভাবে শুইয়ে প্রাথমিক চিকিৎসা করলেন এবং তারপর চৌকির দিকে পায়ে হেঁটে চলতে শুরু করলেন। কপাল থেকে বইতে থাকা রক্ত তার ভ্রু বেয়ে নিচে নেমে দৃষ্টি ঝাপসা করে দিচ্ছিল, কিন্তু তিনি থামলেন না। ভাঙা পাঁজরের ব্যথা এমন ছিল যেন ফুসফুসে কিছু বিঁধছে, কিন্তু এটিও তার ইচ্ছা শক্তিকে ভাঙতে পারল না। রাত 10টার সময় তুষারপাত এক বিপর্যয়ের মতো। উরু পর্যন্ত জমে থাকা বরফ সরিয়ে পাহাড়ি রাস্তায় চলা এক দুঃসাধ্য তপস্যার মতো ছিল, কিন্তু অনন্যার মস্তিষ্ক আরও শান্ত হয়ে গিয়েছিল। ওরা একটা ভুল করেছে, আমাকে পুরোপুরি মারতে না পারা। এটাই ওদের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হবে। দূরে এক আবছা আলো দেখা গেল। এটি তল্লাশি কোম্পানির স্বতন্ত্র চৌকির ব্যারাক ছিল, কিন্তু পরিবেশটা অদ্ভুত ছিল। সেন্ট্রি ডিউটিতে কোনো পাহারাদার দেখা যাচ্ছিল না। গার্ড পোস্ট খালি ছিল এবং ব্যারাকের ভেতর থেকে শোরগোলের আওয়াজ আসছিল। অনন্যা নিজের শ্বাস রোধ করে ব্যারাকের জানলার নিচে চলে গেলেন। ভেতর থেকে আসা আওয়াজ সেনার সঙ্গীতের ছিল না, এটি ছিল ফিল্মি গান, মদের গ্লাস ঠোকাঠুকির শব্দ আর চিৎকার। আবে ওরে, মদের আনন্দ মাটি করে দিলি, তোর চেহারা এমন কেন? হাসিস না কেন? হাস। সরি স্যার, সরি বললে কি তোর ডিউটি শেষ হয়ে যাবে? মুরগি হা। অনন্যা সাবধানে জানলার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিলেন। ভেতরের দৃশ্য নরকের মতো ছিল। একজন ক্যাপ্টেন, যে সম্ভবত কোম্পানি কমান্ডার ছিল, নিজের শার্ট খুলে নেশায় চুর হয়ে টলছিল এবং তার পাশে হবলদারেরা হাসতে হাসতে নাস্তা খাচ্ছিল। মেঝের ওপর এক তরুণ সৈনিক মুরগি হয়েছিল এবং কোম্পানি কমান্ডার সেই সৈনিকের পিঠের ওপর নিজের পা রেখে তাকে চাপ দিচ্ছিল। সৈনিকের মুখ ভয় আর যন্ত্রণায় কুকড়ে গিয়েছিল। আশপাশের অন্য সৈনিকেরা এক কোনায় ভয়ে কাঁপছিল। হিটিং ঠিকমতো কাজ করছিল না, তাদের ঠোঁট নীল হয়ে গিয়েছিল এবং তারা যে গরম গেঞ্জি পরেছিল তা ছিল পুরনো ও ছেঁড়া। তেল চুরির মাসুল সৈনিকেরা ঠান্ডায় কেঁপে দিচ্ছিল আর অফিসাররা সেই টাকায় মদের পার্টি করছিল। অনন্যার মুঠি কাঁপতে শুরু করল। তিনি আর বরদাস্ত করতে পারছিলেন না। তিনি প্রধান দরজা দিয়ে না গিয়ে সরাসরি জানলায় লাথি মেরে সেটি ভেঙে দিলেন। ধাম! কাচের টুকরো উড়ে গেল এবং কনকনে ঠান্ডা বাতাস ব্যারাকের ভেতর ঢুকে পড়ল। মদ পার্টি করতে থাকা কোম্পানি কমান্ডার আর অফিসাররা চমকে তাকাতে লাগল। কি হয়েছে? কে রে? কোম্পানি কমান্ডার ভাঙা জানলার দিকে তাকালো। সেখানে রক্তে ভেজা, যেন নরক থেকে বেরিয়ে আসা কোনো রাক্ষসীর মতো অনন্যা দাঁড়িয়েছিলেন। তার ফিল্ড জ্যাকেট ছেঁড়া ছিল এবং চুল উস্কো খুস্কো ছিল, কিন্তু তার চোখে এক নীল অগ্নিশিখা জ্বলছিল। অনন্যা জানলার উপর ভর দিয়ে ভেতরে ঝাঁপিয়ে পড়লেন। কে তুমি? সিভিলিয়ান নাকি? নেশায় চুর কোম্পানি কমান্ডার, যে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছিল না, সে টলতে টলতে এগিয়ে এলো। এই মহিলা, এটা আর্মি বেস। পাগল হয়ে গেছো নাকি? কোথায় চলে এসেছো? সে অনন্যার কলার ধরার জন্য হাত বাড়ালো। সেই মুহূর্তে ধাম করে এক ভারী আওয়াজের সাথে কোম্পানি কমান্ডারের শরীর হাওয়ায় উড়ে গেল। অনন্যা পলক ফেলার আগেই তার হাত ধরে তাকে আঁচড়ে ফেলেছিলেন। কোম্পানি কমান্ডার মেঝেতে পড়ে গোঙাতে লাগলো এবং অজ্ঞান হয়ে গেল। এই আকস্মিক ঘটনায় হবলদারেরা স্তম্ভিত হয়ে গেল। তাহলে তুমি কে? গুপ্তচর? একজন হবলদার, যে সম্ভবত হবলদার মেজর ছিল, সে চট করে পাশে পড়ে থাকা একটি বেসবল ব্যাট তুলে নিল। অন্য দুই হবলদারও অস্ত্র খুঁজতে শুরু করল। অনন্যা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। পাঁজরে ব্যথা উঠল, কিন্তু অ্যাড্রিনালিন সেই ব্যথাকে ধামা চাপা দিয়ে দিল। সবাই হাঁটু গেড়ে বসে পড়ো। তার আওয়াজ ধীরে
ধীর ছিল, কিন্তু তাতে পুরো ব্যারাক কাঁপিয়ে দেওয়ার মতো হুমকি ছিল। এই পাগলমণিরা কি বলছে? ধর একে, বেঁধে মিলিটারি পুলিশের হাতে সঁপে দাও। হবলদার মেজর বেসবল ব্যাট ঘুরিয়ে হামলা করল। অনন্যা সরলেন না। ব্যাট যখন তার মাথায় লাগতে যাচ্ছিল, তিনি নিজের শরীরের ওপরের অংশ সামান্য বাম দিকে সরিয়ে নিলেন এবং তারপর সরাসরি হবলদার মেজরের বুকে ঘুষি মারলেন। হবলদার মেজর দম আটকে পড়ে গেল। এরপর হামলা করা দুই হবলদার অনন্যা একজনের পায়ে লাথি মেরে ভারসাম্য নষ্ট করলেন এবং অন্যজনের চিবুকে হাতের তালু দিয়ে আঘাত করলেন। ধাম ধড়াম। মাত্র 3 সেকেন্ডে 4 জন শক্তিশালী মানুষ মেঝেতে পড়েছিল। এটি ছিল প্যারা এসএফের ঘাতক প্রযুক্তি, দেখানোর জন্য নয়, বরং সবচেয়ে দক্ষ আর প্রাণঘাতী। কোনায় দাঁড়িয়ে থাকা সৈনিকেরা হাঁ করে তাকিয়েছিল। এটি যেন কোনো হরর ফিল্মের দৃশ্যের মতো ছিল। অনন্যা অচেতন কোম্পানি কমান্ডারের চুল ধরে তাকে তুললেন এবং তারপর তার গালে সজোরে থাপ্পড় মারলেন। চটাক চটাক, জ্ঞান ফেরাও। কোম্পানি কমান্ডার গোঙাতে গোঙাতে চোখ খুলল। তার সামনে এক রক্তে ভেজা মহিলা ছিল। আপনি কে? আমাকে বাঁচান। অনন্যা নিজের পকেট থেকে রক্তমাখা পরিচয়পত্র বের করে তার চোখের সামনে ধরলেন। মেজর জেনারেল অনন্যা সিং, তোমার ডিভিশনাল কমান্ডার আমি। ম্যাম? কোম্পানি কমান্ডারের চোখের মণি কাঁপতে লাগল, যেন ভূমিকম্প এসে গিয়েছিল। তখন মেঝেতে পড়ে থাকা হবলদারেরাও পরিস্থিতি বুঝতে পারল এবং ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তারা ডিভিশনাল কমান্ডারের উপর হামলা করেছিল, তাও আবার বেসবল ব্যাট দিয়ে। এটি এমন এক পরিস্থিতি ছিল যেখানে তাদের তৎক্ষণাৎ গুলি করে দিলেও তারা কিছু বলতে পারত না। অনন্যা কোম্পানি কমান্ডারকে আবর্জনার মতো মেঝেতে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর কোনায় কাঁপতে থাকা সেই সৈনিকের কাছে গেলেন যে আগে মুরগি হয়েছিল। সৈনিক ভয়ে পিছিয়ে যেতে লাগল। অনন্যা হাঁটু গেড়ে বসে সৈনিকের চোখের দিকে তাকালেন। তার মুখ পলকমাত্র নরম হয়ে গেল। তোমার নাম কি? সিপাহী রমেশ কুমার ম্যাম। খুব কষ্ট হয়েছে তাই না? অনন্যা নিজের ফিল্ড জ্যাকেট খুলে কাঁপতে থাকা সিপাহী রমেশের কাঁধে দিয়ে দিলেন। এটি রক্তমাখা আর ছেঁড়া জ্যাকেট ছিল, কিন্তু তার থেকে অনুভূত হওয়া ওম ছিল প্রবল। ঠান্ডা লাগছে? না না ম্যাম, আমি ঠিক আছি। মিথ্যে বলো না, আমি সব দেখেছি। তেল না থাকার কারণে ঠান্ডা, ক্ষুধার্ত থাকার কারণে ঠান্ডা, আর অন্যায়ের কারণে ঠান্ডা। আমি সব জানি। অনন্যার এক উষ্ণ শব্দে সিপাহী রমেশের চোখের জল বাঁধ মানল না। হ্যাঁ ম্যাম, খুব ঠান্ডা, আমি বাড়ি যেতে চাই। সৈনিকের কান্না ব্যারাকে প্রতিধ্বনিত হল। এটি স্রেফ একটি শিশুর কান্না ছিল না, এটি ছিল অন্যায়, সহিংসতা আর ঠান্ডার মধ্যে জীবনের ঝুঁকির মুখে পড়া এক মানুষের আর্তনাদ। অনন্যা সিপাহী রমেশকে জড়িয়ে ধরলেন এবং তারপর শীতল চোখে মেঝেতে পড়ে থাকা অফিসারদের দিকে তাকালেন। মন দিয়ে শোনো, আজ রাতে এই চৌকিতে যা হলো তা কিছুই নয়। তোমরা স্রেফ নেশার ঘরে একে অপরের সাথে লড়াই করে আহত হয়েছ। বুঝেছ? জি জি, বুঝেছি। কোম্পানি কমান্ডার আর অফিসাররা এমনভাবে মাথা নোয়ালো যেন তারা শুধু নিজেদের প্রাণ বাঁচাতে চায়। ফোন নিয়ে এসো। অনন্যা অ্যাডমিন অফিসের ফোন নিলেন। সৌভাগ্যবশত ল্যান্ডলাইন কাজ করছিল। তিনি মিলিটারি পুলিশ কমান্ডারকে নয়, বরং এক বাইরের সহযোগীকে ফোন করলেন, যাকে তিনি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলেন। ডিভিশনের অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্কের উপর নজর রাখা হতে পারত। আমি বলছি, লোকেশন ট্র্যাক করো আর এক্ষুনি হেলিকপ্টার পাঠাও। পুরোপুরি সশস্ত্র সৈনিকদের সাথে নিয়ে আসবে। আমার জওয়ানরা মরছে। ডাক। ফোন রেখে অনন্যা অ্যাডমিন অফিসের চেয়ারে বসলেন। ভাঙা পাজর যন্ত্রণায় চিৎকার করছিল, কিন্তু তিনি নিজের পিঠ সোজা রাখলেন। 5 মিনিট পর দূর থেকে হেলিকপ্টারের প্রপেলারের আওয়াজ শোনা গেল। ধু ধু ধু। এই আওয়াজ ছিল ত্রিশূল ডিভিশনের পচে যাওয়া অংশ কাটার জন্য আসা ন্যায়ের আওয়াজ। অনন্যা মেঝেতে পড়ে থাকা কোম্পানি কমান্ডারকে ধীরে ধীরে বললেন, প্রার্থনা করো, প্রার্থনা করো যেন আমি তোমাকে স্রেফ মার্শাল আদালতে সঁপে দিয়ে ছেড়ে দিই। যদি আমি নিজের হাতে বিচার করি, তাহলে তুমি ভিক্ষে করবে যেন আমি তোমাকে মেরে ফেলি। কোম্পানি কমান্ডার ভয়ে প্রস্রাব করে দিল। কিছুক্ষণ পর হেলিকপ্টারের সার্চ লাইট ব্যারাকটিকে আলোকিত করল এবং পুরোপুরি সশস্ত্র বিশেষ বাহিনীর জওয়ানরা দড়ি বেয়ে নিচে নামল। তারা ডিভিশনের মিলিটারি পুলিশ ছিল না, বরং অনন্যার নিজের পুরনো ঠিকানা সেনা সদর দপ্তরের সরাসরি কমান্ডের অধীনে থাকা এক বিশেষ ইউনিটের জওয়ান ছিল। ম্যাম, আপনি সুরক্ষিত? টিম লিডার দৌড়ে এসে স্যালিউট করল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই সব আবর্জনাকে গ্রেফতার করো এবং যেখানে আমার গাড়ি পড়েছে সেখানে গিয়ে ড্রাইভারকে বাঁচাও। জলদি করো। জি। অনন্যাকে স্ট্রেচারে করে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হলো। হেলিকপ্টার ওড়ার সময় তিনি নিচে তাকালেন। বরফে ঢাকা লের পাহাড়ি এলাকা এক নজরে দেখা যাচ্ছিল। সেই সাদা বরফের নিচে কত পচা গোপন রহস্য চাপা পড়ে আছে। তিনি নিজের মুঠি শক্ত করলেন। কর্নেল অর্জুন মেহরা, আমার গাড়ির সাথে কারসাজি করার মূল্য অনেক চড়া হবে, তোমার জীবনের চেয়েও বেশি। হেলিকপ্টার অন্ধকার চিরে ডিভিশন সদর দপ্তরের দিকে এগিয়ে গেল।
রাত 11টা। এখন আসল যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। অনন্যা এমন এক নদী পার হয়ে গিয়েছিলেন যেখান থেকে ফেরা সম্ভব ছিল না, এবং সেই নদীর জল রক্তে লাল হতে চলেছিল। তিনি হেলিকপ্টারের জানলার বাইরে তাকিয়ে বিড়বিড় করলেন, আমি সব ধ্বংস করে দেব। প্যারা এসএফের স্টাইলে তার চোখে এক নীল আগুন জ্বলছিল। এটি ন্যায়ের চেতনা ছিল না, এটি ছিল প্রতিশোধ। নিজের জওয়ান আর একজন সৈনিকের সম্মানকে যারা পিষে দিয়েছে তাদের বিরুদ্ধে এক নির্মম প্রতিশোধ। রাত 2টো। ডিভিশনের মেডিকেল ইউনিটের ইমার্জেন্সি রুমটি একটি যুদ্ধক্ষেত্রের মতো মনে হচ্ছিল। হেলিকপ্টারটি প্যারেড গ্রাউন্ডে জোরালো আওয়াজের সাথে ল্যান্ড করল এবং স্ট্রেচারে করে আনা ডিভিশনাল কমান্ডারের দৃশ্য ডাক্তার ও নার্সিং অফিসারদের স্তব্ধ করে দিল। ফাটা কপাল থেকে বইতে থাকা রক্ত তার অর্ধেক মুখে ছড়িয়ে পড়েছিল এবং তার ফিল্ড জ্যাকেট ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু ডাক্তাররা তার অবস্থার চেয়েও বেশি তার মেজাজ দেখে অবাক হলেন। ম্যাম, আপনাকে শুতে হবে। পাঁজরে ফ্র্যাকচারের সন্দেহ আছে এবং ব্রেন কনকাশনেরও লক্ষণ আছে, একজন ডাক্তার দ্রুত বললেন। কিন্তু অনন্যা বিছানা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালেন। হাড় সরে যাওয়ার মতো এক ক্যাচ ক্যাচ শব্দ হলো, কিন্তু তিনি একবারও ভ্রু কুঁচকালেন না। স্রেফ ব্যান্ডেজ করে দাও, ব্যথানাশকের প্রয়োজন নেই, ওতে মস্তিষ্ক ঝিমিয়ে পড়ে। তার আওয়াজ নরক থেকে আসা কোনো দানবের মতো ধীর আর কর্কশ ছিল। কিন্তু ম্যাম, এই অবস্থায় একেবারেই না, আপনার শক লাগতে পারে। অনন্যা ডাক্তারের কলার ধরলেন না, স্রেফ নিজের রক্তাক্ত মুখে তার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে এমন এক প্রাণঘাতী শীতলতা ছিল যে ডাক্তার অনমনে পিছিয়ে গেল। এটি জীবন বাঁচানো কোনো ডাক্তারের আয়ত্তের বাইরে, বরং মৃত্যুর সাথে খেলা করা কোনো মানুষের দৃষ্টি ছিল। আমি শরীর জানি, এক্ষুনি ব্যান্ডেজ নিয়ে এসো, 5 মিনিট সময় দিচ্ছি। অবশেষে মেডিকেল স্টাফ কাঁপতে থাকা হাতে তার বুকে আর পেটে ব্যান্ডেজ বাঁধল। অনন্যা রক্তাক্ত উর্দির বদলে এক নতুন কমব্যাট ইউনিফর্ম পরলেন, যা তার সেক্রেটারি দ্রুত আনিয়েছিল। আয়নায় নিজের প্রতিচ্ছবি ভয়াবহ ছিল, কিন্তু সেই ভয়াবহতাই তাকে আরও মজবুত করে তুলেছিল। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা মানুষের মধ্যেই এমন শীতল দাপট থাকতে পারে। ম্যাম, মিলিটারি পুলিশ আর স্পেশাল অপস টিম তৈরি আছে। বাইরে থেকে ডাকা স্পেশাল অপারেশন টিমের লিডার রিপোর্ট দিল। চলো ডিভিশন সদর দপ্তরের সিচুয়েশন রুমে। যখন ইঁদুরেরা উৎসব করছে তখনই তাদের ঘাড় কাটা উচিত। অনন্যা নিজের বেরেট ক্যাপটি কষে পরে নিলেন। রাত 2:30। ত্রিশূল ডিভিশনের আসল রাত এবার শুরু হতে চলেছিল। সেই সময় ডিভিশন সদর দপ্তরের সিচুয়েশন রুমে চিফ অফ স্টাফ কর্নেল অর্জুন মেহরা কন্ট্রোল রুমের চেয়ারে বসে মনিটর দেখছিল। বাইরে থেকে সে শান্ত দেখাচ্ছিল, কিন্তু টেবিলের নিচে তার পা অস্বস্তিতে কাঁপছিল। দুর্ঘটনার খবর এতক্ষণে চলে আসা উচিত ছিল। সে বাঁকা নজরে ঘড়ির দিকে তাকালো। সে রিপোর্ট পেয়েছিল যে ভারী তুষারপাতের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু যদি গাড়ি উল্টে গিয়ে থাকত তবে কোনো না কোনোভাবে যোগাযোগ হওয়া উচিত ছিল। কিন্তু নীরবতা কি ভালো খবর ছিল? এই বরফ ঝড়ে সেই পাহাড় থেকে গড়িয়ে পড়ার পর বেঁচে থাকার সম্ভাবনা শূন্যের কাছাকাছি ছিল। স্যার, আপনি কি চা খাবেন? ডিউটি অফিসার সাবধানে জিজ্ঞেস করল। অর্জুন মাথা নেড়ে মানা করে দিল। তখনই ধাম করে সিচুয়েশন রুমের ভারী লোহার দরজা কেউ লাথি মেরে খুলল। ডিউটি অফিসার আর ডিউটিতে থাকা সৈনিকরা চমকে দরজার দিকে তাকালো, এবং তারপর তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারল না। প্রবেশদ্বারে রক্ত আর ঠান্ডার গন্ধ নিয়ে অনন্যা দাঁড়িয়েছিলেন। তার পেছনে পুরোপুরি সশস্ত্র কালো রঙের উর্দিতে বিশেষ বাহিনীর জওয়ানরা দাঁড়িয়েছিল। তারা ডিভিশনের লোক ছিল না। ম্যাম, অর্জুন নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো। তার মুখ এমন সাদা হয়ে গিয়েছিল যেন সে কোনো ভূত দেখেছে। সে কিভাবে বেঁচে ফিরিল? ব্রেক লাইন তো ঠিকমতো কাটা হয়েছিল। অনন্যা ধীরে ধীরে অর্জুনের দিকে এগোতে লাগলেন। তার বুটের আওয়াজ যখনই সিচুয়েশন রুমের মেঝেতে প্রতিধ্বনিত হচ্ছিল, অর্জুনের হৃৎস্পন্দনও বেড়ে যাচ্ছিল। কেন? তোমার কি মনে হয়েছিল আমি মরে লাশ হয়ে ফিরব, কর্নেল অর্জুন মেহরা? অনন্যা অর্জুনের ঠিক সামনে এসে থামলেন। তার গা থেকে আসা রক্তের গন্ধ অর্জুনের নাকে ঢুকে গেল। এ আপনি কি বলছেন? আপনি সুরক্ষিত আছেন এটা দেখে ভালো লাগলো। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা চিন্তিত ছিলাম। অর্জুন অনেক কষ্টে নিজের মুখের ভাব নিয়ন্ত্রণ করে স্বাভাবিক দেখানোর অভিনয় করল। সে সত্যিই এক সাপের মতো ধূর্ত ছিল। চাটাক! এক জোরালো থাপ্পড়ের আওয়াজ পুরো সিচুয়েশন রুমে প্রতিধ্বনিত হল। অনন্যার হাত অর্জুনের গালে সজোরে আঘাত করেছিল। অর্জুনের চশমা ছিটকে মেঝেতে পড়ে গেল এবং তার মুখ থেকে রক্ত বেরোতে লাগল। চিন্তা? তোমার চিন্তা আমার জন্য নয়, বরং নিজের অপরাধ ধরা পড়ার জন্য ছিল। সিচুয়েশন রুমে উপস্থিত সব অফিসার স্তম্ভিত হয়ে গেলেন। ডিভিশনাল কমান্ডার চিফ অফ স্টাফকে থাপ্পড় মেরেছিলেন। এটি যুদ্ধকালীন জরুরি অবস্থার মতো ছিল। ম্যাম, এটা খুব বেশি হয়ে যাচ্ছে। কোনো কারণ ছাড়াই মারধর! অর্জুন চিৎকার করে প্রতিবাদ করতে লাগল।
অনন্যা পেছনে দাঁড়িয়ে থাকা স্পেশাল টিমের লিডারকে ইশারা করলেন। টিম লিডার একটি কালো প্লাস্টিকের ব্যাগ টেবিলের উপর উপুর করে দিল। খটাং আওয়াজের সাথে যা পড়ল তা ছিল একটি ধারালোভাবে কাটা ব্রেক অয়েলের পাইপ। এটি আমার গাড়ি থেকে পাওয়া গিয়েছে, কেউ ইচ্ছে করে কেটেছে। মেকানিককে জিজ্ঞাসাবাদ করতেই সে খুব মজাদার কাহিনী শোনাল যে চিফ অফ স্টাফ তাকে এমনটা করতে বলেছিল। অর্জুনের চোখের মণি কাঁপতে লাগল। মেকানিক ধরা পড়ে গিয়েছে। কবে? এটা একটা ষড়যন্ত্র। ওই মেকানিকের সাথে আমার পুরনো শত্রুতা আছে। এখনও আজেবাজে কথা বলছো? অনন্যা টেবিলে রাখা সিচুয়েশন স্টিকটি তুললেন এবং পলক ফেলার আগেই সেটি অর্জুনের বুকে গুঁতিয়ে দিলেন। কা! অর্জুন দম আটকে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। এখন থেকেই সিচুয়েশন রুম বন্ধ থাকবে। ডিভিশনের সব যোগাযোগ নেটওয়ার্ক ব্লক করে দাও। যদি বাইরে একটাও ফোন কল যায় তবে ডিউটি অফিসার হিসেবে সবার আগে তোমাকে কোর্ট মার্শাল করা হবে। অনন্যার আওয়াজ ছিল এক ধারালো ছুরির মতো। একে নিয়ে যাও। ভূগর্ভস্থ বাংকারের জিজ্ঞাসাবাদ কক্ষে স্পেশাল টিমের জওয়ানরা অর্জুনের 2 হাত ধরে তাকে হেঁচড়াতে নিয়ে যেতে লাগল। অর্জুন ছটফট করার চেষ্টা করল, কিন্তু লোহার মতো পাকড়াও তাকে কাবু করে নিল এবং তাকে একটি কুকুরের মতো টেনে নিয়ে যাওয়া হলো। ম্যাম, আপনার অবস্থা? সেক্রেটারি কাঁদতে কাঁদতে এগিয়ে আসার চেষ্টা করল, কিন্তু অনন্যা হাত তুলে তাকে থামিয়ে দিলেন। এখনও শেষ হয়নি। আজ রাতে আমি এই ইউনিটের সব পচা পুঁজ নিংড়ে বের করে দেব। অনন্যা নিজের ঝাপসা হতে থাকা দৃষ্টি ঠিক করতে করতে চেয়ারে বসলেন। পাঁজরে বিদ্ধে থাকা ব্যথা উঠল, কিন্তু তিনি নিজের ইচ্ছা শক্তি দিয়ে তা সহ্য করলেন। মনিটরে ডিভিশনের অধীনস্থ ইউনিটগুলোর অবস্থা দেখা যাচ্ছিল। তেলচোরেরা, সৈনিকদের নির্যাতনকারীরা আর আমার জান নেবার চেষ্টা করার লোকগুলো। তিনি ভ্রু কোচকালেন। সব রেজিমেন্টাল আর ব্যাটালিয়ন কমান্ডারদের ডাকো, এক্ষুনি। যে কেউ আদেশ পালন করবে না বা 10 মিনিটের মধ্যে পৌঁছবে না তাকে বিদ্রোহী মেনে গ্রেফতার করে নেওয়া হবে। রাত 3টে। ত্রিশূল ডিভিশনের জরুরি সাইরেন বেজে উঠল। ঘুমন্ত অফিসাররা হন্তদন্ত হয়ে উর্দি পরে বাইরে ছুটলেন। কারণ না জেনেই তারা ডিভিশনাল সদর দপ্তরের দিকে ছুটলেন এবং তাদের মাথার ওপর ঘন অন্ধকারের সাথে এক রক্তাভ মেঘ ঘনিয়ে আসছিল। অনন্যা ছাদে গেলেন এবং বরফ ঝড়ের মুখোমুখি হলেন, নিজের তপ্ত শরীরকে শীতল করার জন্য। আমি আপনাকে মনে করছি সিনিয়র। তিনি প্যারা এসএফের দিনগুলিতে শহীদ হওয়া এক সিনিয়রকে মনে করলেন। অন্যায়কে দয়া দিয়ে নয়, বরং আরও বেশি ভয় দিয়ে কুচকে দিতে হয়। সিনিয়রের শিক্ষা তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। অনন্যা নিজের মুষ্টি শক্ত করলেন। আজ রাতে তিনি একজন দয়ালু কমান্ডার হবার চিন্তা ত্যাগ করেছিলেন। তিনি একজন বিচারক হবার সিদ্ধান্ত নিয়েছিলেন। সকাল 7টা। সূর্য উঠছিল, কিন্তু ভূগর্ভস্থ বাংকারের জিজ্ঞাসাবাদ কক্ষটি এখনও রাতের মতো অন্ধকার ছিল। নোনা ধরা দেওয়াল আর লোহার গন্ধের মিশ্রণ। এই জায়গাটি সাধারণত ব্যবহার করা হতো না, কিন্তু আজকের দিনটি আলাদা ছিল। ত্রিশূল ডিভিশনের স্বঘোষিত শাসকেরা একে একে এখানে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ কক্ষ নম্বর 1। সেখানে গতরাতের স্বতন্ত্র চৌকিতে মদ পার্টি করতে গিয়ে ধরা পড়া কোম্পানি কমান্ডার বসেছিল। তার মুখ ইতিমধ্যেই হার মেনে নিয়েছিল। রাতভর স্পেশাল টিমের জওয়ানদের কড়া জিজ্ঞাসাবাদ যে হয়েছিল। কিন। লোহার দরজা খুলল এবং অনন্যা ভেতরে এলেন। তিনি ব্যান্ডেজ বাঁধা বুকের উপর স্রেফ একটি ফিল্ড জ্যাকেট পরেছিলেন। চেয়ারে বসে তিনি টেবিলের উপর ফাইলের একটি বান্ডেল ছুঁড়ে মারলেন। ক্যাপ্টেন, তুমি যে হিটিং অয়েল চুরি করেছ তার বাজার মূল্য 80 লাখ টাকার বেশি। ওটা বিক্রি করে তুমি পাবে গিয়েছ, বিদেশি গাড়ি চালিয়েছ, খুব চমৎকার জীবন কাটিয়েছ। ক্যাপ্টেন মাথা তুলতে পারল না। ম্যাম, ক্ষমা করে দিন। আমি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করেছি। মৃত্যুদণ্ড? হ্যাঁ। সৈনিকেরা ঠান্ডায় মরতে বসেছিল, তাই এটি হত্যার চেষ্টার চেয়ে কম কিছু নয়। অনন্যা একটি সিগারেট বের করলেন, কিন্তু সেটি ধরালেন না। স্রেফ আঙুলের ফাঁকে ঘোরাতে থাকলেন। কিন্তু এইসব তো তুমি একা করনি। এই ঘুষের চেন কতদূর পর্যন্ত যায়? রেজিমেন্টাল কমান্ডার নাকি চিফ অফ স্টাফ? ক্যাপ্টেন নিজের মুখ বন্ধ রাখল। যদি সে মুখ খুলত তবে শুধু তার সেনার চাকরিই যেত না, বরং সমাজেও সে বহিষ্কৃত হতো। তাদের নিজস্ব কার্টেল মানে চক্র এতটাই মজবুত আর ডরাবনা ছিল। বলবে না? অনন্যা সামান্য হাসলেন। তিনি নিজের চেয়ার থেকে উঠে ক্যাপ্টেনের পেছনে গেলেন। জানো প্যারা এসএফে কয়েদিদের কিভাবে জিজ্ঞাসাবাদ করা হয়? তিনি ক্যাপ্টেনের কানে ফিসফিস করে বললেন, ব্যাঠা দেওয়া তো বাচ্চাদের কাজ। আসল কাজ হলো আশা দিয়ে সেটা কেড়ে নেওয়া। যেমন ধরো, যদি তুমি চুপ থাকো তবে তোমার পরিবার তোমার অপরাধের কথা জানতে পারবে। আত্মসাৎ, মারধর আর ইউনিটের পাশের এক ক্যাফের ওয়েট্রেসের সাথে তোমার নোংরা সম্পর্কের কথাও। ক্যাপ্টেনের শরীর কাঁপতে লাগল। আপনি এসব কি করে জানলেন? আমাকে কালই বলা হতো। এমন কিছু নেই যা আমি জানি না। অনন্যা তার কাঁধ শক্ত করে ধরলেন।
নির্বাচন করো, এখনই সব বলে দিয়ে এক অপমানজনক অবসর গ্রহণ করে শেষ করো, নাকি শেষ পর্যন্ত আনুগত্য বজায় রেখে জেলে পৌঁছে মরো আর নিজের পরিবারকেও বরবাদ করো। চিফ অফ স্টাফ স্যার, অর্জুন মেহরা স্যারই সব করিয়েছিলেন, অর্ধেক ঘুষ তার কাছে যেত। ক্যাপ্টেন ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে সব কিছু উগড়ে দিতে লাগল। জাল হিসেবের খাতার জায়গা, সহ অপরাধীদের নাম, মানি লন্ডারিংয়ের রাস্তা, সব কিছু। অনন্যা সন্তুষ্ট চিত্তে জিজ্ঞাসাবাদ কক্ষ ছাড়লেন। করিডোরের অন্য পাশে কামরা নম্বর 2-তে অর্জুন মেহরা বন্দী ছিল। অনন্যা কামরা নম্বর 2-তে গেলেন। অর্জুন হাত কড়া পড়ে দেওয়ালের দিকে তাকিয়েছিল। তার চশমা ভাঙা ছিল এবং তার পরিষ্কার পরিচ্ছন্ন উর্দি কুচকে গিয়ে কদর্য দেখাচ্ছিল। ক্যাপ্টেন সব কিছু উগড়ে দিয়েছে যে তুমি আসল মাস্টার মাইন্ড। অনন্যা চেয়ারে বসতে বসতে বললেন। অর্জুন ধীরে ধীরে নিজের মাথা ঘুরিয়ে তার দিকে তাকাল। ম্যাম, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? একজন সামান্য ক্যাপ্টেনের বয়ানে আপনি আমাকে ফাঁসাতে পারবেন না। আপনি ভাবতেও পারবেন না যে এনডিএ থেকে হওয়ার কারণে সেনার ভেতর আমার কত যোগাযোগ আছে। অর্জুন এখনও দম্ভে ছিল। সে এই বিশ্বাসের উপর ভরসা করছিল যে অনন্যা একজন বাইরের মানুষ এবং তার কাছে অদৃশ্য শক্তি আছে। যোগাযোগ? অনন্যা নিজের পকেট থেকে একটি ছোট্ট ডায়েরি বের করলেন। এটি সেই আসল হিসেবের খাতা যা ক্যাপ্টেনের বলে দেওয়া জায়গা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। এখানে অনেক মজাদার নাম আছে। আর্মি কমান্ডের ভিজিলেন্স অফিসার, মিলিটারি পুলিশের তদন্তকারী এবং এমনকি প্রতিরক্ষা মন্ত্রকের লজিস্টিক্স বিভাগের একজন ডিরেক্টরেরও নাম আছে। এরাই কি তোমার সেই মহান যোগাযোগ? অর্জুনের মুখ এক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। সেই হিসেবের খাতা তো তার সিন্দুকের গভীরে থাকার কথা। এই মহিলার কাছে এটা কি করে এলো? যদি আমি এটি মিডিয়াকে দিয়ে দিই তবে কি হবে? তোমার যোগাযোগরা কি তোমাকে বাঁচাবে, নাকি তারা তোমার থেকে হাত ধুয়ে ফেলবে? অনন্যা ডায়েরিটি নেড়ে বিদ্রুপ করলেন। কর্নেল অর্জুন মেহরা, তুমি এক ভুল ধারণায় আছো। তুমি কোনো বড় মাছ নও, তুমি স্রেফ এক শিকারী কুকুর যাকে ওপরের লোকেরা ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। আর এখন সেই শিকারী কুকুরের দাঁত ভেঙে গেছে। এই পাগল মহিলা! অর্জুন লাফিয়ে হামলা করার চেষ্টা করল, কিন্তু হাত করার কারণে সে ভারসাম্য হারিয়ে পড়ে গেল। অনন্যা মেঝেতে পড়ে থাকা তার মাথার ওপর নিজের বুট দিয়ে চেপে ধরলেন। মনে হচ্ছে তুমি এখনও পরিস্থিতি বুঝতে পারোনি। তোমার ওপর এখন হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আছে। আমার গাড়ির মেকানিক স্বীকার করে নিয়েছে যে এটি তোমার কাজ ছিল এবং আমি তার রেকর্ডিংও করে নিয়েছি। অর্জুন অপমানে ছটপট করতে লাগল। সে কখনো ভাবেনি নিজের পুরো জীবন এক এলিট হিসাবে কাটানোর পর তাকে এমন অপমান সইতে হবে। জানো, সামরিক আদালতে সবচেয়ে বড় সাজা কি? মৃত্যুদণ্ড। হ্যাঁ, আজকাল এটি কার্যকর করা হয় না, কিন্তু আমি তোমাকে সারা জীবন জেলে পচাতে পারি। অনন্যা নিজের পা সরিয়ে নিলেন এবং তাকে নিচু নজরে দেখলেন। আমি তোমাকে আজ সুযোগ দিচ্ছি। তোমার পেছনে যে আসল মাস্টারমাইন্ড আছে, যে এই ইউনিটকে সাজিয়েছে, তার নাম বলো, তবে আমি তোমার সাজা কমানোর কথা বিবেচনা করব। অর্জুন হাঁপাতে হাঁপাতে মেঝেতে পড়ে থেকে চিন্তা করল। এই মহিলা আসল জিনিস, কোনো আপোষ নেই, কোনো ভয় নেই। তার বাঁচার একটাই রাস্তা ছিল। যদি আমি বলে দিই তবে কি আপনি আমার নিরাপত্তার গ্যারেন্টি দেবেন? চুক্তি আমি করি, তুমি শুধু উত্তর দাও। অর্জুন হার মেনে নিজের চোখ বন্ধ করে নিল। বিক্রম রানা, আমি আর লজিস্টিক্স চিফের ওপরে ওনারাই আছেন। সে কে? সাবেক ডিভিশনাল কমান্ডার, যিনি এখন কোরের ডেপুটি কমান্ডার, মেজর জেনারেল হর্ষবর্ধন রাঠোর। অনন্যার ভ্রূ কুঁচকে গেল। বিষয়টি তার ভাবনার চেয়েও অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল। এটি স্রেফ ডিভিশনের ভেতরের দুর্নীতি ছিল না, বরং এক কোর স্তরের দুর্নীতি চক্র ছিল। সাবেক ডিভিশনাল কমান্ডারের বোনা পচা বীজই অর্জুন মেহরা আর বিক্রম রানার মতো ফল ছিল। হর্ষবর্ধন রাঠোর। অনন্যা ধীরে ধীরে উচ্চারণ করলেন। ঠিক আছে, এটি রেকর্ড করো। তিনি পেছনে দাঁড়িয়ে থাকা স্পেশাল টিমের জওয়ানকে নির্দেশ দিলেন। তখনই বাংকারের দরজা জোরে ধাক্কা খেল এবং ডিউটি অফিসার দৌড়ে ভেতরে এলো। ম্যাম, বিপদ হয়ে গিয়েছে। কি ব্যাপার? কোরের মিলিটারি পুলিশ এসে গিয়েছে। তারা বলছে যে তারা এক খবর পেয়েছে যে আপনি নিজের ক্ষমতার অপব্যবহার করছেন এবং ডিসিপ্লিন ভাঙছেন। তারা আপনার গ্রেফতারি পরোয়ানা নিয়ে এসেছে। অর্জুন এটি শুনে নিজের উজ্জ্বল চোখে মাথা তুলল। দেরি হয়ে গিয়েছে। রাঠোর স্যার আগেই নিজের চাল চেলে দিয়েছেন। এবার তুমি ক্ষত অনন্যা সিং। অর্জুন পাগলের মতো হাসতে লাগল। হর্ষবর্ধন রাঠোর নিজের দুর্নীতি ফাঁস হবার ভয়ে আগেই হামলা করে দিয়েছিলেন, কোনো তদন্ত বা জিজ্ঞাসাবাদ ছাড়াই সরাসরি গ্রেফতারি পরোয়ানা। অনন্যা ঘাবড়ালেন না, বরং তার ঠোঁটে এক অদ্ভুত হাসি খেলে গেল।
তাহলে সে নিজেই হেঁটে এসেছে। তিনি জিজ্ঞাসাবাদ কক্ষের দরজা অবারিত করে দিলেন। আমি বলেছিলাম না আমি প্যারা এসএফ থেকে এসেছি? শত্রু যত মজবুত হয়, লড়াই তত মজাদার হয়। অনন্যা অর্জুনের দিকে চোখ টিপলেন। ভালো করে দেখো আমার মজবুত সাহায্যকারী কিভাবে ভেঙে পড়ে। তিনি বাংকার থেকে বেরিয়ে এলেন। সকাল 8টা। ত্রিশূল ডিভিশনের প্যারেড গ্রাউন্ডে কোরের মিলিটারি পুলিশের গাড়ি আর সশস্ত্র জওয়ানরা মোতায়েন ছিল। তাদের মাঝখানে 2 তারা লাগানো একটি গাড়ি আসছিল। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছিল। কিন্তু অনন্যার বুকে এক প্রবল লড়াইয়ের চেতনা টকবক করছিল। এটি স্রেফ একটি দুর্নীতির তদন্ত ছিল না, এটি ছিল একজন সৈনিকের সম্মানের লড়াই। ত্রিশূল! তিনি ধীরে ধীরে স্লোগান দিয়ে আগত শত্রুদের দিকে গর্বভরে পা বাড়ালেন। তার পেছনে সকালের রোদ এক লম্বা আর বিশাল ছায়া তৈরি করছিল। কালীর শিকার এবার দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করেছিল। সকাল 8টা। লাদাখের লেতে সকালের আকাশ রক্তের মতো লাল হচ্ছিল। সারা রাতের তুষারপাত থেমে গিয়েছিল, কিন্তু প্যারেড গ্রাউন্ডে ছেয়ে থাকা শীতলতা শীতের বরফ ঝড়ের চেয়েও বেশি তীব্র ছিল। 13তম মাউন্টেন ডিভিশনের সদর দপ্তর ভবনের সামনে ডজন ডজন সামরিক যানবাহন সামনাসামনি দাঁড়িয়েছিল। একপাশে অনন্যার নেতৃত্বে ডিভিশন সদর দপ্তর এবং সেনা সদর দপ্তরের সরাসরি কমান্ডের অধীনে থাকা স্পেশাল টিম ছিল, আর অন্য পাশে কোরের মিলিটারি পুলিশ এবং ডেপুটি কোর কমান্ডার মেজর জেনারেল হর্ষবর্ধন রাঠোরের নিরাপত্তা রক্ষীরা। কোর মিলিটারি পুলিশের কমান্ডার একজন লেফটেন্যান্ট কর্নেল লাউডস্পিকারে চিৎকার করলেন, মেজর জেনারেল অনন্যা সিং, এখনই নিজের অস্ত্র ফেলে বাইরে আসুন। আপনার ওপর ক্ষমতার অপব্যবহার, ঊর্ধ্বতন কর্মকর্তার অপমান এবং সামরিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাৎক্ষণিক গ্রেফতারি পরোয়ানা আছে। বাধা দিলে গুলিও চালানো হতে পারে। ডিভিশন সদর দপ্তর ভবনের জানলার আড়াল থেকে স্টাফ আর সৈনিকেরা দম আটকে এই দৃশ্য দেখছিলেন। একজন ডিভিশনাল কমান্ডারকে মিলিটারি পুলিশ দিয়ে ঘিরে ফেলা এক অভূতপূর্ব ঘটনা ছিল। তখনই সদর দপ্তরের প্রধান দরজা খুলল এবং অনন্যা বাইরে বেরিয়ে এলেন। ব্যান্ড বাঁধা শরীরে একটি উর্দির কোট পরা। তিনি ডজন ডজন বন্দুকের নিশানায় থাকা সত্ত্বেও টসকে মস হলেন না। তার পেছনে কালো রঙের অ্যান্টি টেররিস্ট উর্দিতে স্পেশাল টিমের জওয়ানরা অটোমেটিক রাইফেল নিয়ে এক অর্ধচন্দ্রাকার ঘেরাওয়ে তাকে সুরক্ষা দিচ্ছিল। গুলি! অনন্যার আওয়াজ লাউডস্পিকার ছাড়াই জোরালোভাবে প্রতিধ্বনিত হল। আমার ইউনিটে আমার অনুমতি ছাড়া গুলি চালাবে? কোর মিলিটারি পুলিশ কমান্ডার, তুমি কি জ্ঞান হারিয়েছ? তিনি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামলেন। মিলিটারি পুলিশের জওয়ানরা ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল। তার থেকে নির্গত দাপট ছিল এক বুনো শিকারের মতো। এটি পরোয়ানা তামিল করা হচ্ছে, দয়া করে সহযোগিতা করুন। মিলিটারি পুলিশ কমান্ডার কাঁপা কাঁপা গলায় পরোয়ানা নেড়ে বলল। অনন্যা হেসে উঠলেন। কি, ওই কাগজের টুকরোটা আমার জীবনের চেয়ে বেশি ভারী, নাকি ওর পেছনে লুকিয়ে থাকা তোমার মালিকের জীবনের চেয়ে বেশি ভারী? অনন্যার নজর মিলিটারি পুলিশের গাড়িগুলোর পেছনে দাঁড়িয়ে থাকা একটি কালো সেডানের ওপর গেল। গাঢ় টিন্টের জানলা ধীরে ধীরে নিচে নামল। সেখানে সাদা চুল আর তীক্ষ্ণ চেহারার এক প্রৌঢ় লোক বসেছিল। সাবেক ডিভিশনাল কমান্ডার এবং বর্তমান ডেপুটি কোর কমান্ডার হর্ষবর্ধন রাঠোর। সে বিরক্তি নিয়ে ভ্রু কুচকাল এবং গাড়ির দরজা খুলে বাইরে এলো। মেজর সিং, এসব কি তামাশা হচ্ছে? হর্ষবর্ধন একটি লাঠির সাহায্যে বাইরে এলো। তার পায়ে কোনো সমস্যা ছিল না, সে স্রেফ নিজের ক্ষমতার প্রদর্শনের জন্য লাঠি ব্যবহার করত। তামাশা? আমি তো আমার ইউনিটের সাফাই করছিলাম, কিন্তু যখন সাফাই কর্মী আবর্জনা পরিষ্কার করতে শুরু করল, তখন আবর্জনার মালিক এসে হাঙ্গামা করতে লাগল। অনন্যার তীক্ষ্ণ কথায় হর্ষবর্ধনের মুখ লাল হয়ে গেল। মুখ সামলে কথা বলো। আমি তোমার সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তা। আমার লোকজনকে হাত দেওয়ার সাহস করলে, আর এখন আমারও অপমান করছো? মনে হচ্ছে প্যারা এসএফে থেকে তোমার চোখে পর্দা পড়ে গিয়েছে। এটি লড়াইয়ের ময়দান নয়, এখানে রাজনীতি আর ব্যবস্থা থাকে। হর্ষবর্ধন নিজের লাঠি দিয়ে মাটিতে ধপধপ শব্দ করল। বিক্রম রানা আর অর্জুন মেহরাকে এখনই মুক্তি দাও, আর তুমি চুপচাপ মিলিটারি পুলিশের সাথে গিয়ে তদন্তে সহযোগিতা করো। তবে আমি এই বিষয়টি নিজের স্তরে রফাদফা করে দেব। তোমার চাকরি তো যাবে, কিন্তু জেল যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। সে এমনভাবে বলল যেন এটি তার চরম দয়া। সে জানত যদি অর্জুন আর বিক্রম মুখ খোলে, তবে তার দুর্নীতিও সামনে আসবে। সেই কারণে সে অনন্যাকে ভুলিয়ে ভালিয়ে আর ধমক দিয়ে তার মুখ বন্ধ করতে চাইল। অনন্যা নিজের পকেট থেকে একটি সিগারেট বের করলেন। পাশে দাঁড়িয়ে থাকা স্পেশাল টিমের লিডার সেটি ধরিয়ে দিল। তিনি এক গভীর টান দিলেন এবং তারপর হর্ষবর্ধনের মুখে লম্বা ধোঁয়া ছাড়লেন। ধোঁয়া হর্ষবর্ধনের মুখকে ঘিরে ধরল। এসব কি অভদ্রতা? আপোষ? চুক্তি? মেজর জেনারেল রাঠোর, আপনি মস্ত বড় ভুল করছেন। অনন্যা সিগারেটটি মাটিতে পিষে নিভিয়ে দিলেন। আমি আজ আপনার সাথে কোনো চুক্তি করতে আসিনি, আমি আপনাকে ধরতে এসেছি। কি? আমাকে ধরবে? এই মেয়েটি তো পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। কোনো প্রমাণ আছে? অর্জুন, সেই সাপের মতো লোক, সে আমার বিরুদ্ধে কখনো বলবে না।
হর্ষবর্ধন হাসল। সে জানত অর্জুন তার দুর্বলতাগুলো ভালোভাবেই চেনে, কিন্তু পাশাপাশি এও জানত যে সে অর্জুনের পরিবারকে জিম্মি করে রেখেছে। সেই কারণেই সে নিশ্চিন্ত ছিল। হ্যাঁ, অর্জুন মুখ বন্ধ রাখার চেষ্টা করছিল, কিন্তু প্রমাণ স্রেফ মুখ দিয়ে বেরোয় না। অনন্যা ইশারা করলেন এবং একজন স্পেশাল টিমের জওয়ান একটি বড় ব্রিফকেস নিয়ে এলো। অনন্যা ব্রিফকেস খুললেন এবং তাতে একটি রেকর্ডার বের করলেন। শুনুন, এটি দুর্ঘটনাস্থলের একেবারে টাটকা আওয়াজ। প্লে বাটন টিপতেই খড়খড়ানির মধ্যে একটি চেনা আওয়াজ এলো। এটি গতরাতে অনন্যার গাড়ির মেরামত করা মেকানিকের গলা ছিল। আমাকে বাঁচান, আমি স্রেফ সেটাই করেছি যা আমাকে করতে বলা হয়েছিল। চিফ অফ স্টাফ অর্জুন মেহরা বলেছিলেন যে এটি উপর থেকে আদেশ, এবং আরও উপর থেকে আদেশ এসেছে যে ডেপুটি কোর কমান্ডার হর্ষবর্ধন রাঠোর মেজর জেনারেল অনন্যা সিংকে পুরোপুরি খতম করার নির্দেশ দিয়েছেন। বলেছিলেন যে যদি আমরা ব্যর্থ হই তবে আমাদের পুরো পরিবারকে মেরে ফেলবেন। হর্ষবর্ধনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা জালিয়াতি, কোনো মিমিক্রি আর্টিস্টকে নিয়ে এসছে। আর একটা জিনিস, অনন্যা এবার একটি মোটা হিসেবের খাতা বের করলেন। এটি অর্জুন মেহরার ব্যক্তিগত সিন্দুক থেকে নয়, বরং কর্নেল বিক্রম রানার কোয়ার্টারের ছাদ থেকে পাওয়া গিয়েছে। বিক্রম অর্জুনের চেয়ে বেশি ভীরু ছিল, তাই সে প্রতিটি জিনিসের রেকর্ড রেখেছিল, এই ভয়ে যে পাছে তাকে ধোঁকা দেওয়া না হয়। মেজর জেনারেল রাঠোরকে দেওয়া ঘুষের তারিখ, পরিমাণ, জায়গা এবং এমনকি গোল্ড পার্টিতে পরা কাফলিংয়ের রঙও আছে। হর্ষবর্ধন পিছিয়ে গেল। এটি ছিল এক নিখুঁত ফাঁদ। অনন্যা গতরাতে অর্জুনকে জিজ্ঞাসাবাদের নাটক করার পাশাপাশি স্পেশাল টিমকে বিক্রমের কোয়ার্টারে তল্লাশি চালানোর জন্য পাঠিয়েছিলেন। ওই মহিলাকে ধরো, এক্ষুনি গুলি করো। ও জাল প্রমাণ দেখিয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ধমকাচ্ছে। এটি একটি বিদ্রোহ। হর্ষবর্ধন চিৎকার করে মিলিটারি পুলিশকে আদেশ দিতে লাগল। কোর মিলিটারি পুলিশের জওয়ানরা ইতস্তত করে নিজেদের বন্দুক তুলতে লাগল। উত্তেজনা চরমে ছিল। যদি কেউ ট্রিগার টিপে দিত তবে এক রক্তাক্ত গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। তখনই ধু 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 আকাশ চিরে এক জোরালো আওয়াজের সাথে 3টি হেলিকপ্টার ডিভিশন সদর দপ্তরের ওপরে দেখা দিল। তাদের পাশে সেনা সদর দপ্তরের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। কি এসব? সেনা সদর দপ্তর? হর্ষবর্ধন অবাক হয়ে আকাশের দিকে তাকাল। হেলিকপ্টার থেকে দড়ি নিচে নামল এবং কালো স্যুট পরা এজেন্টরা নিচে নামতে লাগল। তারা সাধারণ সৈনিক ছিল না, তারা সেনার ভেতরের দুর্নীতি ফাঁস করা এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের তদন্ত করার যমদূত ছিল। সেনার কেন্দ্রীয় তদন্ত ইউনিটের এজেন্টরা সবার আগে তদন্ত ইউনিটের প্রধানের সাথে এসে অনন্যা আর হর্ষবর্ধনের মাঝে দাঁড়ালেন। পরিস্থিতি শেষ, সব সৈনিক অস্ত্র নিচে নামাও। তদন্ত প্রধানের এক আদেশে কোর মিলিটারি পুলিশ স্তব্ধ হয়ে গেল। কেন্দ্রীয় তদন্ত ইউনিটের আশা এক এমন মোড় যার আশা কেউ করেনি। অনন্যা হর্ষবর্ধনকে দেখে শীতলভাবে হাসলেন। আমি বলেছিলাম না, আমি এক ফাঁদ পেতেছি। আপনার মতো বড় মাছকে ধরার জন্য একটা টোপ প্রয়োজন ছিল। আমার জীবন আর এই ডিভিশনের অশান্তির টোপ। অনন্যা নিজের নিয়োগের আগেই হর্ষবর্ধন আর তার চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছিলেন, কিন্তু তার কাছে চূড়ান্ত প্রমাণের অভাব ছিল এবং তাদের এই চরম পদক্ষেপ নিতে বাধ্য করার জন্য তিনি জানবুঝে এক দুর্বল শুরু করে তাদের উস্কানি দিয়েছিলেন। বিক্রম রানাকে উস্কানি দেওয়া, অর্জুন মেহরাকে নাড়ানো, যাতে তাদের হোতা হর্ষবর্ধন রাঠোর নিজেই হেঁটে বাইরে আসে। এটি ছিল এক মস্ত বড় খেলা। অনন্যা, তুমি শুরু থেকেই... হর্ষবর্ধন কাঁপতে লাগল। তদন্ত প্রধান হর্ষবর্ধনের কাছে গেলেন। মেজর জেনারেল হর্ষবর্ধন রাঠোর, আপনাকে লজিস্টিক্স দুর্নীতি, হত্যার ষড়যন্ত্র এবং ঘুষ নেওয়ার অভিযোগে তাৎক্ষণিক গ্রেফতার করা হচ্ছে। এখন আর আপনার লাঠির প্রয়োজন পড়বে না। জেলের কুঠুরি এতই ছোট হয় যে সেখানে চলাফেরা করার খুব বেশি প্রয়োজন পড়ে না। তদন্তকারীরা হর্ষবর্ধনের 2 হাত মুছড়ে হাত কড়া পরিয়ে দিল। ছাড়ো আমাকে, তোমরা জানো না আমি কে? প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আমার ভাইয়ের মতো, তোমরা সবাই মারা পড়বে। হর্ষবর্ধন চিৎকার করতে থাকল, কিন্তু তার চিৎকার এক অন্তঃসার শূন্য প্রতিধ্বনি হয়ে মিলিয়ে গেল। অনন্যা হাত বেঁধে সেই দৃশ্য দেখলেন। সকাল 9টা বেজেছিল, সূর্য পুরোপুরি উঠে গিয়েছিল এবং প্যারেড গ্রাউন্ডের বরফ গলাচ্ছিল। কিন্তু এটি এখনও শেষ হয়নি। নিয়ে যাওয়ার সময়ও হর্ষবর্ধন অনন্যাকে এক বিষাক্ত নজরে দেখল। দেখে নিও, তুমি কি ভাবছ আমি এভাবেই শেষ হয়ে যাব? সেই দৃষ্টি স্রেফ এক বিরক্তি ছিল না, এটি ছিল এক সংকেত যে এর পেছনে আরও কোনো গভীর এবং অন্ধকার শক্তি আছে। অনন্যার এক সহজাত অনুভূতি হল যে সম্ভবত হর্ষবর্ধনও স্রেফ একটি ঘুঁটি। কিন্তু এখন জয়ের উৎসব পালন করার সময় ছিল। অনন্যা ঘুরে নিজের জওয়ান, স্পেশাল টিম আর ডিভিশন স্টাফদের দিকে তাকালেন। তাদের চোখে সম্মান আর শ্রদ্ধার ভাব ভরা ছিল। পরিস্থিতি শেষ, সবাই নিজের ডিউটিতে ফিরে যাও। অনন্যা অবহেলায় আদেশ দিলেন এবং সদর দফতরের ভবনের দিকে হাঁটতে শুরু করলেন। কিন্তু তার পদক্ষেপ আগে থেকে অনেক বেশি ভারী ছিল। স্রেফ পাঁজরের ব্যথার কারণে নয়, এই বিশাল যুদ্ধের
দায়িত্ব তার কাঁধেই ছিল, যা সবেমাত্র শুরু হয়েছিল। সকাল 11টা। ডিভিশন কমান্ডারের দফতর ঝড়ের পরে নিস্তব্ধতায় ডুবেছিল। ভাঙা চায়ের কাপ এবং ছড়িয়ে থাকা কাগজগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছিল, কিন্তু বাতাসে উত্তেজনা এখনও বজায় ছিল। অনন্যা সোফার ওপর গভীর অবসাদে ধসে পড়েছিলেন। একজন ডাক্তার এসে তার ব্যান্ডেজ বদলে দিলেন এবং ব্যথানাশক ইঞ্জেকশন দিলেন। ম্যাম, আপনাকে কিছু সময়ের জন্য পূর্ণ বিশ্রাম নিতে হবে। হাড় জুড়তে কমপক্ষে 4 সপ্তাহ সময় লাগবে। 4 সপ্তাহ? শত্রু আমাকে 4 মিনিটও সময় দেবে না। অনন্যা তিক্ততার সাথে হাসলেন। সেক্রেটারি সাবধানে এসে রিপোর্ট দিল। ম্যাম, হর্ষবর্ধন রাঠোর, অর্জুন মেহরা এবং বিক্রম রানা সবাইকে সেনার জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেনা সদর দপ্তর থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি এসেছে। তারা আপনার সিদ্ধান্তের উপর পূর্ণ ভরসা করেন এবং ডিভিশনকে স্বাভাবিক করতে সব রকম সাহায্য করবেন। এটা তো হওয়ারই ছিল। প্রমাণ এতটাই স্পষ্ট ছিল যে তারা অন্য কিছু বলতেই পারত না। অনন্যা নিজের জায়গা থেকে উঠলেন। যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছিল, কিন্তু তিনি দাঁতে দাঁত চেপে সহ্য করলেন। প্যারেড গ্রাউন্ডে চলো। জি, কিন্তু আপনার বিশ্রাম নেওয়া উচিত। না, এখনই যেতে হবে। সৈনিকেরা দেখছে। কমান্ডারদের একে একে ধরে নিয়ে যেতে দেখে সৈনিকদের মনোবল ভেঙে গিয়ে থাকবে। সেটা সামলাতে হবে। এটাই আমার কাজ। অনন্যা নিজের পিক ক্যাপটি পরলেন এবং উর্দি ঠিক করলেন। আয়নায় তাকে ফ্যাকাশে দেখাচ্ছিল, কিন্তু তার চোখ ছিল জ্বলন্ত মশালের মতো। সকাল 11:30 13তম মাউন্টেন ডিভিশনের সব সৈনিক আবার প্যারেড গ্রাউন্ডে জমায়েত হল। কালকের নিয়োগ অনুষ্ঠানের থেকে আজকের পরিবেশ একেবারে আলাদা ছিল। কাল কৌতূহল আর উপহাসের মিশ্রণ ছিল, তো আজ ভয়, উত্তেজনা আর এক অজানা আশা ছিল। মঞ্চে উঠে অনন্যা মাইক ধরলেন। শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ প্যারেড গ্রাউন্ডে প্রতিধ্বনিত হচ্ছিল। 13তম মাউন্টেন ডিভিশনের জওয়ান এবং অফিসাররা, তার আওয়াজ স্পিকার থেকে বেরিয়ে এলো। গত 24 ঘণ্টায় আমরা আমাদের লজ্জাজনক আসল চেহারা দেখেছি। তোমরা এটা জেনে রাগান্বিত ও হতাশ হয়েছ যে তোমাদের কমান্ডাররা চোর, বিশ্বাসঘাতক আর খুনি ছিল। সৈনিকেরা ঢোক গিলতে গিলতে তার ঠোঁটের দিকে তাকিয়েছিল। কিন্তু লজ্জিত হইও না। অপরাধ তারা করেছে, তোমরা নও, যারা চুপচাপ দেশের রক্ষা করেছ। পচে যাওয়া মাংস আমি কেটে ফেলেছি। এখন শুধু নতুন ত্বক জন্মানোর সুযোগ দিতে হবে। অনন্যা মঞ্চ থেকে নিচে নামলেন এবং প্রথম সারিতে দাঁড়িয়ে থাকা সৈনিকদের কাছে গেলেন। তারা সেই সৈনিক ছিল যাদের অনন্যা গতরাতে স্বতন্ত্র চৌকি থেকে বাঁচিয়েছিলেন, সিপাহী রমেশ ও তার সঙ্গীরা। অনন্যা সিপাহী রমেশের সামনে গিয়ে দাঁড়ালেন। রমেশ পুরোপুরি টানটান হয়ে সাবধান মুদ্রায় দাঁড়িয়েছিল। খাবার খেয়েছ? অনন্যার হঠাৎ প্রশ্নে রমেশ তোতলাতে লাগল। জি জি, খেয়েছি। ঠান্ডা কেমন? হিটার ঠিক হয়েছে? জি, আজ সকালে লজিস্টিক্স বিভাগ নতুন তেল ভরে দিয়েছে। ব্যারাক গরম আছে। রমেশের গলায় এক নতুন শক্তি ছিল। অনন্যা হাসলেন। এই হাসি সেই শয়তানি হাসি ছিল না যা তিনি বিক্রম রানাকে দেখিয়েছিলেন। এটি ছিল এক বড় বোন বা মায়ের মতো এক অকৃত্রিম উষ্ণ হাসি। ঠিক আছে, শুধু এটুকুই যথেষ্ট। অনন্যা রমেশের কাঁধে চাপড়ে দিয়ে আবার মঞ্চে ফিরে গেলেন। আমি তোমাদের কথা দিচ্ছি, আমার ইউনিটে কোনো সৈনিক ঠান্ডা আর ক্ষুধায় কাঁদবে না। যদি কেউ তোমাদের প্রাপ্য ছিনিয়ে নেয় বা তোমাদের হেনস্থা করে, সে যেই হোক না কেন, তার র্যাঙ্ক যাই হোক না কেন, আমি নরকের শেষ পর্যন্ত তাকে ধাওয়া করে সাজা দেব। ওয়াও! এক জয়ধ্বনি গর্জে উঠল। এটি ছিল এক স্বতঃস্ফূর্ত জয়ধ্বনি। সৈনিকেরা মন থেকে জয়ধ্বনি করল। এটি এমন এক মুক্তির অনুভূতি ছিল যেন তাদের ওপর থেকে এক বিশাল বোঝা নেমে গিয়েছে। ত্রিশূল, ত্রিশূল! অনন্যা সিং, অনন্যা সিং! প্যারেড গ্রাউন্ডের সেই গগনবিদারী জয়ধ্বনির মাঝে অনন্যা স্যালুট দিলেন। তার আঙুলগুলো ছিল স্থির এবং চোখ ছিল সামান্য সজল। এটিই ছিল আসল নিয়োগ অনুষ্ঠান। র্যাঙ্ক দিয়ে দাবিয়ে রাখা নয়, বরং মন জয় করা। এক প্রকৃত কমান্ডারের জন্ম হল। অনুষ্ঠানের পর যখন সৈনিকেরা ফিরে যাচ্ছিল, একটি গাড়ি প্যারেড গ্রাউন্ডের এক কোনায় এসে থামল। এটি একটি সাধারণ সাজসজ্জাহীন জিপ ছিল। সেই গাড়ি থেকে যিনি নামলেন তিনি ছিলেন সাদা চুলের এক বৃদ্ধ ভদ্রলোক। তিনি উর্দি পড়েছিলেন না, কিন্তু তার থেকে নির্গত তেজ বলে দিচ্ছিল যে তিনি একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ জেনারেল ছিলেন। অনন্যা তাকে দেখা মাত্রই মঞ্চ থেকে লাফিয়ে নিচে নামলেন এবং সম্মানপূর্বক স্যালিউট দিলেন। জয় হিন্দ! সাবেক প্যারা এসএফ কমান্ডার অনন্যা সিং সিনিয়রের কাছে রিপোর্ট করছে। সেই বৃদ্ধ ভদ্রলোক ছিলেন অনন্যার প্যারা এসএফের দিনগুলোর গুরু এবং এক মহান স্পেশাল ফোর্সেস কমান্ডার, জেনারেল অমরজিৎ সিং বাক্সি। এখন তিনি অবসরপ্রাপ্ত, কিন্তু সেনার ভেতরে তার প্রভাব এখনও অটুট ছিল। আরে বেটি, বা বলি মেজর জেনারেল, তুমি তো এখানে তুফান তুলে দিয়েছ। খবরে সব জায়গায় তুমিই আছো। জেনারেল বাক্সি স্নেহভরে হাসতে হাসতে অনন্যার ব্যান্ডেজ বাঁধা হাতটি ধরলেন।
ক্ষমা করবেন স্যার, আমি এটি শান্তভাবে মিটিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা সীমা ছাড়িয়ে গিয়েছিল। না, ভালোই করেছ, বিস্ফোড়াকে ফাটাতেই হয়। ওই হর্ষবর্ধন রাঠোরের উপর আমি চাকরিরত অবস্থা থেকেই নজর রাখছিলাম। অবশেষে ও আমার হাতে এসেই গেল। জেনারেল বাক্সি অনন্যার কাঁধে হাত রাখলেন এবং সদর দপ্তর ভবনের দিকে হাঁটতে শুরু করলেন। কিন্তু অনন্যা, তুমি শুনেছ না হর্ষবর্ধন যাওয়ার সময় কি বলল? এর পেছনে অন্য কেউ আছে। জি, আমার ধারণা আছে হর্ষবর্ধনের মতো ব্যক্তির পক্ষে কোরের ভেতরে এত বড় দুর্নীতি করা প্রতিরক্ষা মন্ত্রক বা রাজনৈতিক মহলের মদত ছাড়া অসম্ভব। অনন্যার মুখ আবার শক্ত হয়ে গেল। এক পাহাড়ের পর আর এক পাহাড় ছিল। সাবধান থাকতে হবে, এবার আসল যুদ্ধ শুরু হবে। এটি তলোয়ার আর বন্দুকের নয়, বরং ষড়যন্ত্র আর ধোঁকার রাজনৈতিক খেলা হবে। তুমি কি এটা সামলাতে পারবে? জেনারেল বাক্সির চিন্তিত প্রশ্নে অনন্যা আকাশের দিকে তাকালেন। বরফ থামার পর আকাশ ছিল অবিশ্বাস্যভাবে নীল। স্যার, আমি প্যারা এসএফে শিখেছি, শত্রু যেই হোক, যেখানেই লুকিয়ে থাক, শেষ পর্যন্ত তাকে ধাওয়া করে খতম করতে হবে। আমার শব্দকোষে হার শব্দটা নেই। হ্যাঁ, ঠিক তাই, কালী অনন্যা সিং। জেনারেল বাক্সি হাসলেন। দপ্তরে ফিরে অনন্যা সেক্রেটারিকে চায়ের আদেশ দিলেন। 1 কাপ চা দাও, এবার আসল চা। কিছুক্ষণ পর সেক্রেটারি এক ভাপ ওঠা মগে চা নিয়ে এলো। অনন্যা সুগন্ধ নিলেন এবং এক চুমুক দিলেন। কড়া কিন্তু গভীর স্বাদ তার মুখে ছড়িয়ে পড়ল। হ্যাঁ, চায়ের স্বাদ এমনই হয়, শুধু মিষ্টি জল মেশানো চায়ের প্রয়োজন নেই। তিনি জানলা দিয়ে বাইরে তাকালেন। প্যারেড গ্রাউন্ডে সৈনিকেরা বরফ পরিষ্কার করতে করতে উৎসাহ নিয়ে কাজ করছিল। কাল পর্যন্ত যে ইউনিটটি মৃত মনে হচ্ছিল, সেটি এখন প্রাণ ভরে শ্বাস নিচ্ছে। কিন্তু তিনি জানতেন এই শান্তি মাত্র কিছু সময়ের জন্য। হর্ষবর্ধনের পেছনের মাস্টারমাইন্ড, অন্ধকারে লুকিয়ে থাকা এক বিশাল কালো ছায়া, শীঘ্রই তার দিকে নিজের কালো হাত বাড়িয়ে দেবে। অনন্যা টেবিলের ড্রয়ার খুললেন এবং একটি পিস্তল বের করলেন। তেল মাখানো একটি ব্যারেটা পিস্তল শীতল দ্যুতি ছড়াচ্ছিল। তিনি ম্যাগাজিন পরীক্ষা করলেন এবং আবার ড্রয়ারে রেখে দিলেন। এসো, যেই আসুক, আমি ত্রিশূল হয়ে একে রক্ষা করব। তার চোখে আরেকবার বিদ্যুৎ খেলে গেল। ১৩তম মাউন্টেন ডিভিশনের শীতকাল শেষ হয়েছিল, কিন্তু অনন্যার যুদ্ধ সবেমাত্র শুরু হয়েছিল। রাত 11টা। ঝড়ের আগের নিস্তব্ধতায় ডুবে থাকা ডিভিশনাল কমান্ডারের কোয়ার্টারে ফোনের তীব্র ঘণ্টি বেজে উঠল। অনন্যা সোফায় বসে টেলিভিশন স্ক্রিন দেখছিলেন। স্ক্রিনে একজন নিউজ অ্যাঙ্কার উত্তেজিত স্বরে ব্রেকিং নিউজ দিচ্ছিল। ব্রেকিং নিউজ, সেনার একটি সীমান্ত ইউনিটে এক অভূতপূর্ব বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়েছি যে একজন নতুন ডিভিশন কমান্ডার নিজের নিয়োগের প্রথম দিনেই নিজের স্টাফ অফিসারদের উপর নির্মমভাবে হামলা করেছেন এবং সাবেক ডিভিশন কমান্ডারকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে গ্রেফতার করিয়েছেন। প্রতিরক্ষা কমিটির সদস্য সাংসদ অবিনাশ দেশমুখ উক্ত ডিভিশন কমান্ডারের মানসিক মূল্যায়ন এবং তাৎক্ষণিক বরখাস্তের দাবি জানিয়েছেন। স্ক্রিনে অনন্যার অর্জিন মেহরাকে থাপ্পড় মারার দৃশ্যটি কারসাজি করে বারবার দেখানো হচ্ছিল। আগে পরের প্রসঙ্গ কেটে দেওয়া হয়েছিল, শুধু তার হিংসাকে ফুটিয়ে তোলা হয়েছিল। তৈরি আছে, অনন্যা শান্তভাবে বিড়বিড় করলেন। হর্ষবর্ধন রাঠোর ধরা পড়ার মাত্র অর্ধেক দিনের মধ্যেই এসব হয়ে গিয়েছিল। এটি একটি সংকেত ছিল যে হর্ষবর্ধনের পেছনের বিশাল শক্তি সক্রিয় হয়ে উঠেছে। অবিনাশ দেশমুখ প্রতিরক্ষা কমিটির এক প্রভাবশালী সদস্য এবং পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে চর্চিত এক বড় রাজনৈতিক নেতা। প্রতিরক্ষা চুক্তিতে দুর্নীতির হোতা বলা হয় তাকে। ফোনের ঘণ্টি ক্রমাগত বেজে যাচ্ছিল। প্রাইভেট নম্বর। অনন্যা রিসিভার তুললেন। অনন্যা সিং বলছি। খুব চুপচাপ, মেজর জেনারেল। খবর দেখছ? রিসিভারের অন্য প্রান্ত থেকে এক কর্কশ আর উদ্ধত আওয়াজ এলো। এটি অবিনাশ দেশমুখ ছিল। হ্যাঁ, দেখছি। সম্পাদনার ধরন হলিউড ফিল্মের মতো। তথ্য কেটে শুধু চাঞ্চল্যকর বিষয়গুলো পরিবেশন করার শিল্পটি সত্যিই প্রশংসনীয়। মুখ সামলে কথা বলো। মনে হচ্ছে পরিস্থিতির গুরুত্ব তোমার আন্দাজ নেই। তুমি খতম হয়ে গিয়েছ। কাল সকালের মধ্যে মিলিটারি পুলিশ তোমাকে গ্রেফতার করে নেবে। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, মারধর এবং সেনার সম্মানে আঘাত লাগানো। তো অনন্যার গলায় কোনো উত্তেজনা ছিল না। আপনি নিশ্চয়ই শুধু হুমকি দেওয়ার জন্য এই সময় ফোন করেননি। আপনি কি কোনো রফাদফা করতে চান, নাকি এটি যুদ্ধের ঘোষণা? অবিনাশ দেশমুখ অবিশ্বাসের সাথে হাসল। রফাদফা? একটা ছোট্ট মেয়ে কোথা থেকে রফাদফা করতে এসেছে? এটি একটি সতর্কতা। এখনও সময় আছে। হর্ষবর্ধন রাঠোরকে ছেড়ে দাও এবং সব দায়ভার নিয়ে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে দাও, আর ঘোষণা করো যে তোমার কিছু মানসিক সমস্যা ছিল, তবে আমি তোমার পেনশনের ব্যবস্থা করে দেব। অনন্যা টেবিলে রাখা পিস্তলটি স্পর্শ করলেন। শীতল ধাতুর ছোঁয়া তার আঙুলে অনুভূত হল। আর যদি আমি না বলি? না, মেজর জেনারেল, লেহের রাতগুলো লম্বা আর বিপজ্জনক হয়, বিশেষ করে তোমার মতো একা থাকা মহিলার কোয়ার্টারের জন্য। দুর্ঘটনা যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, যেমন গ্যাসের বিস্ফোরণ বা কোনো ডাকাতি।
এটি ছিল এক সরাসরি খুনের হুমকি। সংসদ দেশমুখ, অনন্যা ধীরে ধীরে বললেন, আমি আপনাকে একটি পরামর্শ দিচ্ছি। যখন আপনি শিকারী কুকুরদের ছোবেন তখন তাদের রশিটা মজবুতভাবে ধরে রাখবেন। বলা যায় না কখন কুকুরটি মালিককেই কামড়ে দেয়। খট। তিনি ফোন কেটে দিলেন এবং তক্ষুনি ঘরের সব আলো নিভিয়ে দিলেন। অন্ধকার কোয়ার্টারটিকে গ্রাস করে নিল। তার ইন্দ্রিয়গুলো অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠল। অবিনাশ দেশমুখ স্রেফ ফাঁকা বুলি দেওয়া লোক ছিল না, সে নিজের পথের কাঁটাকে দুর্ঘটনার রূপ দিয়ে সরিয়ে দিতে পারদর্শী ছিল। তার পাঠানো খুনিরা নিশ্চয়ই কোয়ার্টারের আশেপাশে ওত পেতে আছে। খসখস, একটি খুব হালকা আওয়াজ, কিন্তু অনন্যার কানকে ধোকা দিতে পারল না। এটি পেছনের উঠোনের বারান্দার জানলা ছিল। পেশাদার লোক, তারা নিজেদের বুটের আওয়াজও হতে দিচ্ছিল না। অনন্যা নিজের ব্যান্ডেজ বাঁধা শরীরটিকে তুললেন। ব্যথা উঠল, কিন্তু এন্ডোরফিন সেই ব্যথাকে দাবিয়ে দিল। তিনি পিস্তলের সেফটি লক খুললেন না। গুলির আওয়াজ হলে মিলিটারি পুলিশ চলে আসবে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। অবিনাশ দেশমুখ সম্ভবত এটাই চাইছিল। এটি শান্তভাবে মিটিয়ে দিতে হবে। তিনি রান্নাঘরে গেলেন এবং একটি সবজি কাটার ছুরি নিলেন এবং ফ্রিজের পাশে অন্ধকারে লুকিয়ে থাকলেন। বারান্দার দরজা শব্দহীনভাবে খুলল এবং কালো পোশাক পরা 3 জন লোক ভেতরে ঢুকে পড়ল। তাদের হাতে সাইলেন্সার লাগানো পিস্তল আর ধারালো খঞ্জর ছিল। নাইট ভিজন গগলস পরা সেই লোকগুলো সাধারণ গুন্ডা নয়, বরং পেশাদার ভাড়াটে সৈনিক মনে হচ্ছিল। সবচেয়ে আগে থাকা লোকটি হাত দিয়ে ইশারা করল এবং 3 জন এক অর্ধচন্দ্রাকার ঘেরাও তৈরি করে লিভিং রুম আর বেডরুমের দিকে এগোতে লাগল। অনন্যা নিজের শ্বাস রোধ করলেন। তাদের পায়ের আওয়াজ কাছে আসছিল। যেমনই সব শেষের লোকটি ফ্রিজের পাশ দিয়ে গেল, অন্ধকার থেকে অনন্যার হাত বেরিয়ে এলো। তিনি সেই লোকটির মুখ চেপে ধরে একই সময়ে তার ঘাড়ের এক সংবেদনশীল অংশে জোরে আঘাত করলেন। সেই লোকটি কোনো চিৎকার ছাড়াই একটি কাটা গাছের মতো পড়ে গেল। ধম। আওয়াজ শুনতেই সামনের 2 লোক একসাথে পেছনে ফিরল। সেখানে আছে। ফট ফট। সাইলেন্সার লাগানো পিস্তলকে 2টি গুলি চলল। গুলিগুলো ফ্রিজের দরজায় গেঁথে গেল। অনন্যা আগেই মেঝের ওপর গড়িয়ে ডাইনিং টেবিলের নিচে পৌঁছে গিয়েছিলেন। খুঁজে বের করো আর মারো। তারা একে অপরের দিকে চিৎকার করে ঘেরাও করতে শুরু করল। নাইট ভিজন গগলস পরা লোকদের জন্য অন্ধকার কোনো অস্ত্র ছিল না। অনন্যা প্রতিকূল অবস্থায় ছিলেন, কিন্তু এটি ছিল তার নিজের ঘর। তিনি টেবিলের উপর রাখা একটি কাঁচের ফুলদানি অন্য পাশের দেওয়ালে ছুঁড়ে মারলেন। ধাম। যেমনই তাদের নজর সেই দিকে গেল, অনন্যা টেবিলের নিচ থেকে লাফিয়ে উঠলেন। হায়া! এক আর্তনাদ সহ তার লাথি পাশের লোকটির চিবুকে আঘাত করল। নাইট ভিজন গগল ভেঙে গেল এবং টুকরোগুলো তার চোখে ঢুকে পড়ল। অবশিষ্ট শেষ লোকটি নিজের বন্দুক ঘোরানোর চেষ্টা করল, কিন্তু অনন্যা অনেক বেশি দ্রুত ছিলেন। তিনি পড়ে যাওয়া লোকটিকে ঢাল বানিয়ে গুলি রুখলেন এবং পলক ফেলার আগেই দূরত্ব কমিয়ে দিলেন। ছুরিটি বাতাসে ঝলসে উঠল। খন্ন। সে খঞ্জর দিয়ে ছুরিটিকে আটকাল। এক আগুনের ফুলকি বেরোল। শক্তির লড়াই। সেই লোকটির শক্তি ছিল প্রবল। আহত অনন্যার হাত কাঁপতে লাগল। একজন মেয়ে হয়ে তুমি বেশ শক্তিশালী, কিন্তু এই পর্যন্তই। সেই লোকটি এক কুৎসিত হাসির সাথে নিজের খঞ্জরে চাপ দিল। ব্লেডটি ধীরে ধীরে অনন্যার ঘাড়ের দিকে এগোতে লাগল। প্যারাসিফে অনন্যা দাঁতে দাঁত চেপে বললেন, আমরা শক্তি দিয়ে লড়াই করি না, আমরা কলিজা দিয়ে লড়াই করি। তিনি হঠাৎ নিজের শক্তি ছেড়ে দিলেন এবং পেছনের দিকে ঝুঁকে পড়লেন। ভারসাম্য হারিয়ে সামনের দিকে ঝুঁকে পড়া সেই লোকটির বুকে তার হাঁটু একটি কামানের গোলার মতো লাগল। কারা! দম বন্ধ হয়ে যাওয়ায় লোকটি টলে গেল। অনন্যা এই সুযোগ হাতছাড়া করলেন না এবং তার হাত মুছড়ে তাকে কাবু করে নিলেন। ঘাড় মটকানোর আওয়াজের সাথে সেই লোকটি মেঝেতে পড়ে গেল। পরিস্থিতি শেষ। মাত্র 3 মিনিটে 3 জন পেশাদার খুনি কাবু হয়ে গেল। অনন্যা হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়লেন। ব্যান্ডেজের ফাঁক দিয়ে রক্ত চুইয়ে পড়ছিল। তিনি পড়ে থাকা লোকদের মধ্যে লিডারের মুখোশ সরালেন। এক অজানা বিদেশি ভাড়াটে সৈনিক। তোমাকে কে পাঠিয়েছে? অবিনাশ দেশমুখ। অনন্যা ছুরিটি তার চোখের সামনে ধরলেন। যদি আমি বলে দিই, তবে কি তুমি আমাকে জীবিত ছেড়ে দেবে? না, কিন্তু তোমার মৃত্যু কম যন্ত্রণাদায়ক হবে। তার চোখে খুনের নেশা ছিল। ভাড়াটে সৈনিক ভয়ে চোখ পিটপিট করতে লাগল। সাংসদের সহকারী সরাসরি নির্দেশ দিয়েছিল, ব্যাংক ট্রান্সফারের রেকর্ড আমার ফোনে আছে। অনন্যা তার পকেট হাতড়ে ফোনটি বের করলেন। পাসওয়ার্ড দেওয়া ছিল, কিন্তু তার আঙুলের ছাপ দিয়ে সহজেই খুলে গেল। তাতে সহকারীর নামে এক বড় অঙ্কের টাকা ট্রান্সফার, কালী অনন্যা সিংয়ের ছবি এবং দুর্ঘটনার রূপ দেওয়ার নির্দেশ স্পষ্ট লেখা ছিল।
পাকা হয়ে গেল। অনন্যা ফোনটি নিজের পকেটে রাখলেন এবং বাইরে অপেক্ষায় থাকা স্পেশাল টিমের লিডারকে ওয়্যারলেসে যোগাযোগ করলেন। কাজ হয়ে গিয়েছে, ভেতরে এসো এবং এই আবর্জনা পরিষ্কার করো। একজনকে জীবিত রাখবে সাক্ষ্যের জন্য। কিছুক্ষণ পর আলোয় ঝলমল করা কোয়ার্টারটি আবার একটি যুদ্ধের ময়দান হয়ে উঠল। স্পেশাল টিমের জওয়ানরা ভেতরে এলেন এবং অনন্যার রক্তমাখা কমব্যাট ইউনিফর্ম পাল্টে একটি সাধারণ উর্দি পরে নিলেন। আয়নায় দেখলেন মুখ বিধ্বস্ত আর শরীর ক্লান্ত, কিন্তু তিনি হাসছিলেন। এবার অবিনাশ দেশমুখের ঘাড় কাটার ছুরি তার হাতে ছিল। অপেক্ষা করো অবিনাশ দেশমুখ, আমি তোমাকে তোমার বানানো নরকেই দাওয়াত দেব। রাত 1টা। অনন্যা হেলিকপ্টার ডাকলেন। গন্তব্য দিল্লির সংসদ ভবন ছিল না, এটি ছিল পাশের একটি কোর সদর দপ্তর, যেখানে অবিনাশ দেশমুখ কাল সকালে সেনা ইউনিটের পরিদর্শনের অজুহাতে আসার কথা ছিল। তিনি শত্রুকে তার নিজের ঘরেই ধরতে যাচ্ছিলেন। পরের দিন সকাল 10টা। কোর সদর দপ্তরের বড় হল সাংবাদিক এবং সেনার উচ্চপদস্থ কর্মকর্তাদের ভিড়ে ঠাসা। প্রতিরক্ষা কমিটির সাংসদ অবিনাশ দেশমুখের বিশেষ পরিদর্শন আর প্রেস কনফারেন্সের দিন ছিল আজ। মঞ্চে অবিনাশ দেশমুখ গম্ভীর মুখে দাঁড়িয়েছিল এবং তার পাশে এক ঘাবড়ে যাওয়া কোর কমান্ডার বসেছিল। অবিনাশ দেশমুখ মাইক ধরে এক আবেগপূর্ণ ভাষণ দিতে শুরু করল। সম্মানিত দেশবাসী, সম্প্রতি আমাদের সেনার ভেতরে হওয়া বিশৃঙ্খলা এবং হিংসার ঘটনায় প্রতিরক্ষা কমিটির একজন সদস্য হিসেবে আমি গভীর দুঃখ প্রকাশ করছি। 13তম মাউন্টেন ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল অনন্যা সিং নিজের কর্তব্য ভুলে সেনার শৃঙ্খলা ভঙ্গকারী এক নির্লজ্জ অপরাধী। ক্যামেরার ফ্ল্যাশ অনবরত জ্বলছিল। অবিনাশ দেশমুখ নিজের তৈরি করা ভাষণ পড়ে যাচ্ছিল। আমি আজ থেকে মেজর জেনারেল সিংয়ের তাৎক্ষণিক বরখাস্ত এবং গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং তার মানসিক মূল্যায়নের। আপনি নিজের মূল্যায়ন আগে কেন করিয়ে নিচ্ছেন না? অবিনাশ দেশমুখের কথা কেটে দিয়ে হলের প্রবেশদ্বার থেকে এক শীতল আওয়াজ ভেসে এলো। সবার নজর পেছনের দিকে গেল। ফিসফিসানির মাঝে ভিড়ের মধ্যে এক রাস্তা তৈরি হয়ে গেল। সেই রাস্তার শেষে অনন্যা সিং দাঁড়িয়েছিলেন। তার রূপ ছিল চমকে দেওয়ার মতো। মাথায় ব্যান্ডেজ বাঁধা আর উর্দির কাঁধে রক্তের ছোপ দেখা যাচ্ছিল। তিনি এক পা নিয়ে সামান্য খুঁড়িয়ে চলছিলেন, কিন্তু তার হাঁটার ভঙ্গি এমন ছিল যেন তিনি হাজারো সেনার নেতৃত্ব দেওয়া এক জেনারেল। অনন্যা সিং, তুমি এখানে কিভাবে? অবিনাশ দেশমুখ ঘাবড়ে তোতলাতে লাগল। সে গত রাতে কাজ শেষ হওয়ার রিপোর্ট পায়নি, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ধরে নিয়েছিল যে তারা সফল হয়েছে। কিন্তু সে জীবিত ছিল, তাও আবার প্রেস কনফারেন্সে। কেন? আমাকে কি একটা লাশ হিসেবে পাওয়া উচিত ছিল? আপনি আমার 2 পায়ে হেঁটে আসায় অবাক হচ্ছেন? অনন্যা দ্রুত মঞ্চে উঠে পড়লেন। নিরাপত্তারক্ষীরা তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু তার এক দৃষ্টিতেই তারা পিছিয়ে গেল। তার থেকে নির্গত প্রাণঘাতী শক্তি প্রশিক্ষিত নিরাপত্তারক্ষীদেরও দমিয়ে দিল। এসব কি হচ্ছে? একে বাইরে বের করো, এক্ষুনি বাইরে বের করো। অবিনাশ দেশমুখ চিৎকার করে উঠল। কিন্তু সাংবাদিকরা এই ব্রেকিং নিউজ ছাড়ার মুডে ছিলেন না এবং তারা তাদের ক্যামেরা অনন্যার উপর কেন্দ্রীভূত করলেন। অনন্যা অবিনাশ দেশমুখের পাশ থেকে মাইক কেড়ে নিলেন। সাংবাদিক বন্ধুরা, আমি আপনাদের সাংসদ দেশমুখের বলা বিশৃঙ্খলার আসল সত্যি বলছি এবং গতরাতে আমার কোয়ার্টারে কি হয়েছিল তাও বলছি। তিনি নিজের পকেট থেকে ফোন বের করে মাইকের কাছে রেখে একটি রেকর্ডিং চালালেন। সাংসদের সহকারী সরাসরি নির্দেশ দিয়েছিল, ব্যাংক ট্রান্সফারের রেকর্ড। দুর্ঘটনার রূপ দিয়ে সাংসদ মশাই সাফাইয়ের কাজ করতে চান। হলে এক গভীর নীরবতা নেমে এলো। অবিনাশ দেশমুখের কণ্ঠস্বর আর ভাড়াটে সৈনিকের হত্যা ষড়যন্ত্র কবুল করার আওয়াজ স্পিকার থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল। এসব জালিয়াতি, এটা ডিপফেক। এই মহিলা পাগল হয়ে গিয়েছে আর মন গড়া গল্প বানাচ্ছে। অবিনাশ দেশমুখ ঘামে ভিজে চিৎকার করতে লাগল। অনন্যা ইশারা করলেন। হলের দরজা খুলল এবং মিলিটারি পুলিশের সাথে হুইল চেয়ারে এক ব্যক্তি ভেতরে এলো। এটি সেই ভাড়াটে সৈনিক যাকে অনন্যা কাবু করেছিলেন এবং যার হাত পা ভেঙে গিয়েছিল। তার পেছনে কেন্দ্রীয় তদন্ত ইউনিটের তদন্তকারীরা ভেতরে এলেন। সাংসদ অবিনাশ দেশমুখ, আপনার বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র এবং ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তদন্ত প্রধান পরোয়ানা দেখালেন। এটি হতে পারে না। আমি কে তোমরা জানো না? আমি পরবর্তী মন্ত্রী হতে চলেছি। আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। অবিনাশ দেশমুখ মঞ্চ থেকে নিচে পালানোর চেষ্টা করল, কিন্তু অনন্যা তার পথ আটকে দিলেন। পালাবার কোনো জায়গা নেই অবিনাশ দেশমুখ। অনন্যা তার চোখের দিকে সরাসরি তাকালেন। যেদিন আপনি সেনার সৈনিকদের নিজের উপার্জনের পণ্য ভেবেছিলেন, সেদিনই আপনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। সৈনিক দেশের রক্ষা করা তলোয়ার, চোরদের রক্ষা করা ঢাল নয়। সরা পাগল মহিলা।
অবিনাশ দেশমুখ অনন্যাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল। সেই মুহূর্তে অনন্যার হাত বিদ্যুতের গতিতে নড়ে উঠল এবং তিনি অবিনাশ দেশমুখের কবজি মুছড়ে তাকে মাটিতে আছড়ে ফেললেন। এক আর্তনাদের সাথে অবিনাশ দেশমুখের মুখ মলের মেঝেতে ধাক্কা খেল। 2 তারা বিশিষ্ট এক মেজর জেনারেল একজন সাংসদকে কাবু করছেন, ভারতের ইতিহাসে এক অভূতপূর্ব দৃশ্য। এটি আমার সেই জওয়ানদের মূল্য যাদের আপনি ঠান্ডায় কাঁপতে বাধ্য করেছিলেন এবং একজন সৈনিকের সম্মানকে কলঙ্কিত করেছিলেন। অনন্যা অবিনাশ দেশমুখের কানে ধীরে ধীরে ফিসফিস করে বললেন, সারা জীবন জেলে পৌঁছতে পৌঁছতে মনে রেখো যে ত্রিশূল ডিভিশনে এক কালই থাকে। তদন্তকারীরা দৌড়ে এসে অবিনাশ দেশমুখকে হাতকড়া পরিয়ে দিল। সাংবাদিকরা পাগলের মতো ছবি তুলছিলেন। দুর্নীতিগ্রস্ত সাংসদের পতন, মহিলা জেনারেল অনন্যা সিং ন্যায় পাইয়ে দিলেন। কাল সকালের সংবাদপত্রের শিরোনাম ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছিল। পরিস্থিতি সামলানোর পর অনন্যা মঞ্চ থেকে নিচে নামলেন। কোর কমান্ডার এসে অস্বস্তির সাথে হাত মেলানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি স্রেফ সামান্য ঘাড় নিচু করে অভিবাদন জানিয়ে এগিয়ে গেলেন। তার কাছে এই ফাঁপা সম্মানের কোনো গুরুত্ব ছিল না। হল থেকে বেরোতেই বসন্তের কড়া রোদ তার উপর পড়ল। লেহের লম্বা শীতকাল অবশেষে শেষ হচ্ছিল। 1 সপ্তাহ পর 13তম মাউন্টেন ডিভিশনের প্যারেড গ্রাউন্ডে উষ্ণ হাওয়া বইছিল এবং মাঠের এক কোণায় হলুদ ফুল ফুটতে শুরু করেছিল। অনন্যা তার অফিসের জানলায় দাঁড়িয়ে ইউনিটের শান্তিপূর্ণ দৃশ্য দেখছিলেন। তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছিল। ব্যান্ডেজ খুলে গিয়েছিল, কিন্তু কপালে এক মেডেলের মতো হালকা ক্ষতচিহ্ন রয়ে গিয়েছিল। ম্যাম, চা নিন। সেক্রেটারি এসে চায়ের কাপ রাখল। অনন্যা কাপ তুলে সুগন্ধ নিলেন। চিনি দেওয়া হয়নি, আপনার স্বাদ অনুযায়ী ভালো হয়েছে। অনন্যা হাসলেন। তখনই বাইরে থেকে এক জোরালো স্লোগানের আওয়াজ এলো, ত্রিশূল, ত্রিশূল, জিন্দাবাদ। সৈনিকেরা দৌড় দিচ্ছিল। তাদের মুখে এখন আর ক্লান্তি বা ভয় ছিল না। এটি ছিল প্রাণবন্ত আসল সৈনিকদের চেহারা। সারি সবার আগে স্লোগান দিতে দিতে সিপাহী রমেশকেও দেখা যাচ্ছিল। অনন্যা জানলা খুললেন। বসন্তের বাতাস এসে তার চুল অগোছালো করে দিয়ে গেল। গত 1 সপ্তাহে অনেক কিছু বদলে গিয়েছিল। অবিনাশ দেশমুখ আর হর্ষবর্ধন রাঠোরের চক্র পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এবং ডিভিশনের ভেতরের দুর্নীতি গোড়া থেকে উপড়ে ফেলা হয়েছিল। লোকেরা তাকে কালী বলত, কিন্তু এখন সেই উপনামে ভয় নয়, বরং শ্রদ্ধা আর সম্মান ছিল। খটখট, ভেতরে এসো। অপারেশন চিফ ভেতরে এলেন। তিনি এক নতুন সক্ষম এবং সৎ অফিসার ছিলেন। ম্যাম, দুপুরের অনুষ্ঠানে নতুন রিক্রুটদের পাসিং আউট প্যারেডে সামিল হতে হবে। হ্যাঁ, চলতে হবে, আমার নতুন সন্তানদের দেখতে। অনন্যা নিজের পিক ক্যাপটি পরলেন। তার উপর লাগানো 2টি তারা রোদে চিকচিক করছিল। তিনি নিজের জায়গা থেকে ওঠার সময় টেবিলে রাখা একটি ফটো ফ্রেমের দিকে তাকালেন। এটি তার প্যারা এসএফের দিনগুলোর বন্ধুদের সাথে এক পুরনো ছবি। দেখছ তো, আমি ঠিকঠাক করছি, তাই না? তিনি মনে মনে নিজের সিনিয়রকে জিজ্ঞেস করলেন। ছবিতে সিনিয়র থামস আপ দেখিয়ে হাসছিলেন। অনন্যা অফিস থেকে বেরিয়ে এলেন। করিডোর দিয়ে হাঁটার সময় তার বুটের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, টক টক। সদর দপ্তর ভবন থেকে বেরোতেই সারিবদ্ধভাবে থাকা সৈনিকরা একসাথে স্যালিউট দিল। ইউনিট সাবধান, ডিভিশনাল কমান্ডারকে স্যালিউট। অনন্যা তাদের প্রত্যেকের চোখের দিকে তাকিয়ে একে একে স্যালিউটের জবাব দিলেন। ত্রিশূল! তিনি এখন আর একা ছিলেন না। তার পেছনে তাকে বিশ্বাস করা এবং তাকে অনুসরণ করা হাজারো ত্রিশূলের সৈনিক ছিল। কোনো বাইরের ঝড় আসুক বা কোনো শত্রু হামলা করুক, তিনি নড়বেন না। তিনি ভারতের অগ্রভাগের সীমান্ত রক্ষা করা 13তম মাউন্টেন ডিভিশনের কমান্ডার অনন্যা সিং ছিলেন। অনন্যা জিপে বসলেন। গাড়ি চলতে শুরু করায় ধুলো উড়ল ঠিকই, কিন্তু তার পেছনই দেখা যাওয়া লেহের আকাশ ছিল আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার আর নীল। এক কিংবদন্তির শুরু হয়ে গিয়েছিল, আর সেই কিংবদন্তি সৈনিকদের মুখে মুখে একে অপরের কাছে পৌঁছতে পৌঁছতে চিরকাল এই মাটির রক্ষা করবে।